অপ্রিয় তুমি। আফিয়া আফরোজ আহি। পর্ব 16 থেকে 20। দুদিন মেহরাবের অত্যাচারে অত্যাচারিত হয়ে উৎসা বেচারির অবস্থা নাজেহাল। 1 মিনিটের জন্য মেহরাবকে রেখে কোথাও নড়ার সুযোগও পাচ্ছিল না। মেহরাব ওকে কোথাও যেতেই দেয়নি। একদম বাচ্চাদের মতো আচরণ যাকে বলে। যেমন বাচ্চারা অসুস্থ হলে মাকে ধরে রাখে, তেমনি মেহরাব ওকে আটকে রেখেছিল। পারে না উৎসাকে নিজের সাথে বেঁধে রাখে। যদিও সেই পরিকল্পনাও করেছিল, কিন্তু উৎসার চোখ রাঙানো দেখে আর কথা বাড়ায়নি। চুপ মেরে গেছে। বেচারিকে সারাদিন ওর পাশে বসে থাকতে হয়েছে। উৎসা পারে না হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করে। মেহরাবের পাগলামো সব সীমা পার করে ফেলেছে। তবুও বেচারির দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। উৎসা একটু রুম থেকে বের হলেও মেহরাবের মনে হয়েছে এই বুঝি উৎসা ওকে রেখে চলে যাচ্ছে। 2 দিনে উৎসা রুমের বাহিরে ভুলেও এক পা ফেলতে পারেনি। মেহরাবের সকল সেবা যত্ন উৎসা নিজেই করেছে। ঘন্টায় ঘন্টায় মাথায় পানি দেওয়া, কাপলে জল পট্টি দেওয়া, গা মুছিয়ে দেওয়া, ওষুধ খাইয়ে দেওয়া সবই উৎসা একা হাতে করেছে। সালেহা বেগম ওকে সাহায্য করেছে। এই যেমন কি কি করতে হবে সেগুলো বলে দিয়েছে, খাবার রুমে এসে দিয়ে গেছে। আর রিনি তো মেহরাবের পাগলামো দেখে উৎসাকে ইচ্ছে মতো খুঁচিয়েছে। উল্টোপাল্টা বলে ওকে লজ্জা দিয়েছে। রীতিমতো টিটকারি করেছে। উৎসা বেচারিকে একদিকে মেহরাবের অত্যাচার আরেকদিকে রিনির খোঁচা সহ্য করতে হয়েছে। উৎসার 2 দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে মেহরাব এখন পুরোপুরি সুস্থ। জ্বর একটুও নেই। আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে মেহরাব। শার্টের বোতাম লাগাচ্ছে। রেডি হওয়ার মাঝে আর চোখে বারবার দেখছে ঘুমন্ত প্রেয়সীকে। বাচ্চার একটা মেয়ে ঠোঁট উল্টে কোল বালিশ জড়িয়ে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কোলবালিশটাকে দেখে মেহরাবের কাছে কেন যেন ওর সতীন সতীন ফিল আসতেছে। মনে হচ্ছে উৎসা কোলবালিশ না অন্য কোনো ছেলেকে জড়িয়ে আছে। মেহরাবের ইচ্ছে করল কোলবালিশটাকে মেরে ভর্তা বানিয়ে ফেলতে। যেভাবে এর আগে উৎসার পিছনে লাগা ছেলেগুলোকে মেরে ভর্তা বানিয়েছে ঠিক সেরকম ভাবে। কই ওকে তো এত নিবিড় ভাবে জড়িয়ে ধরে না, উল্টো ওকে পারলে ঠেলে সরিয়ে দেয়। নিজে তো জড়িয়ে ধরেই না, মেহরাব ধরতে গেলেও ছ্যাতো করে ওঠে। মেহরাব তাই বাঁধতে বাঁধতে একবার উৎসার দিকে তাকালো। অতঃপর ঘড়ি দেখল। উৎসার কলেজের টাইম হয়ে যাচ্ছে, কিন্তু মেহরাব ওকে ডাকবে না। বাচ্চা মেয়েটা 2 দিন যাবত ওর অনেক সেবা করেছে। আজকে আর কলেজ যাওয়ার দরকার নেই, রেস্ট নেক। মেহরাব রেডি হওয়া শেষে ঘড়ি পড়তে পড়তে উৎসার দিকে এগিয়ে গেল। এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে মেয়েটা। পরনের জামা কুঁচকে গেছে। কোমরের পাশটা সরে গেছে। উৎসার উন্মুক্ত মেদহীন পেট বেরিয়ে আছে। মেহরাব বেসামাল হতে গিয়েও নিজেকে সামলে নিল। মেয়েটা ঘুমাচ্ছে, এখন আর ঝালানো ঠিক হবে না। ওর যন্ত্রণায় 2 দিন ঠিক মতো ঘুমাতেও পারেনি। মেহরাব উৎসার কোমর অবধি নেমে যাওয়া চাদরটা গলা অবধি টেনে দিল। ছোট চুলগুলো মুখের ওপর নেমে এসেছে। বিরক্তিতে উৎসা মাঝে মাঝে চোখ মুখ কুঁচকে ফেলছে। মেহরাব হাসল উৎসার কাণ্ডে। ফু দিয়ে চুলগুলো ছড়িয়ে দিল। এতে উৎসা কিছুটা নড়ে চড়ে উঠল। মেহরাব উৎসার মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা ওর হাত মাথা থেকে সরিয়ে বুকে জড়িয়ে ধরল আবেশে। মেহরাব কিছুটা চমকে উঠল। মুহূর্তের ব্যবধানে উৎসা আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। মেহরাব সতর্ক সহিত হাতখানা ছাড়িয়ে নিল। অতঃপর ঝুঁকে উৎসার কপালে চুমু এঁকে দিয়ে ব্লেজার হাতে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে একবার তার মিষ্টি বউটাকে দেখতে ভুলল না। উৎসার ঘুম ভাঙল 10টা নাগাদ। আড়মোড়া ভেঙে উঠে বসল। আশেপাশে তাকিয়ে মেহরাবকে না পেয়ে অবাক হল। মানুষটা গেল কোথায়? সুস্থ হতে না হতেই আবার কোথায় হাওয়া হলো। ওয়াশরুমের দিকে তাকালো। না, সেখানে কেউ নেই। উঠে ব্যালকনিতেও উকি ঝুঁকি দিল, সেখানেও নেই। উৎসার ভ্রু কুঁচকে এলো। এত সকাল সকাল মেহরাব কোথায় গেল? চোখ পড়ল ঘড়ির দিলে। উৎসার মাথায় হাত। ঘড়িতে 10টা বেজে 7 মিনিট। এত বেলা হয়ে গেল, ওকে কেউ ডাকলো না। আজকেও কলেজ মিস গেল। উৎসা ফ্রেশ হয়ে নিচে নামল। দেখল রিনি টেবিল গুছাচ্ছে। এগিয়ে গেল ওর কাছে। উৎসাকে দেখে রিনি খোঁচা দিয়ে বলল, মহারানীর ঘুম ভাঙল তবে? বর ছাড়ল তোকে? আমি তো ভাবলাম আরো 2 দিন দৌড় দিয়ে থাকবি, রুম থেকে বেরি হবি না। উৎসা ভেঙচি কেটে বলল, এমন ভাবে বলছো যেন আমি তোমার দেবরের সাথে রোমান্স করতে রুমে ছিলাম।
উনি অসুস্থ ছিল বলে ওনার কাছে কাছে ছিলাম। রিনি উৎসার কাঁধে হালকা ধাক্কা দিয়ে রসিয়ে রসিয়ে বলল, আমরা কি বুঝি না ভেবেছ? অসুস্থতা তো জাস্ট বাহানা ছিল, আসল কারণ তো ছিল। একটু থেমে পুনরায় বলল, থাক বললাম না, তুই আবার লজ্জা পাবি। লজ্জার বাকি রেখেছ কিছু? বেশরম দেবরের বেশরম ভাবি, দুটো একদম একই দলের। আমি আর আমার ভাইয়া ভালো। হ্যাঁ, ভালোর নমুনা তো দেখতেই পাচ্ছি। তবে একটা সত্যি কথা কি জানিস? উৎসাহ উৎসুক হয়ে শুধালো। কি? কি? তাড়াতাড়ি বলো। আমার পাগল দেবরটা তোকে ভীষণ ভালোবাসে। কথাটা শুনে উৎসাহ মুখ ভেঙচি কাটল। মুখ বাঁকিয়ে বলল, ভালোবাসে না চাই, সব আমাকে জ্বালানোর পতারা। আমি ওনাকে চিনি না বুঝি। রিনি উৎসার মাথায় গাঁটটা মেরে বলল, কচু চিনেছিস? তোর ভাইয়া আমায় এত ভালোবাসে তবুও কখনো এতটা পাগলামো করতে দেখেনি যতটা মেহরব এই দুদিন তোর জন্য করেছে। তোকে এক মুহূর্তের জন্য ছাড়েনি। তুই যদি ওকে ছেড়ে যাস সেভ হয়। যেই মানুষটা নিজের অসুস্থ অবস্থায় ও তোকে আঁকড়ে রেখেছে সে যে তোকে ভালোবাসে না এটা আমি মানতেই পারবো না। উৎসাহ কথাগুলো আমলেও নিল না, এক প্রকার ইগনোর করে বলল, শুধু দেবরের প্রশংসাই করবে নাকি আমায় কিছু খেতেও দিবে? রিনি ব্যস্ত হাতে খাবার বাড়তে বাড়তে বলল, বসো দিচ্ছি। খাবার বেড়ে উৎসার সামনে দিতেই উৎসাহ জিজ্ঞেস করল, আমি যে এত বেলা অবধি ঘুমালাম ডাকলে না কেন? আজকেও কলেজ যেতে পারলাম না। শেষের কথাগুলো মন খারাপ করে বলল। রিনি উত্তর করল, আপনার সাহেবের করা নিষেধাজ্ঞা আপনাকে যেন না ডাকি। দুদিন আপনি তার সেবা করেছেন তাই রেস্ট নিতে বলেছে। না ডাকার জন্য ছোটখাটো একটা হুমকিও দিয়েছে। এসব ওনার পাগলামো কথাবার্তা। এরপরও বলবি আমার দেবর তোকে ভালোবাসে না? উৎসাহ খেতে খেতে জবাব করল, আলবাত বলবো, 100 বার বলবো। রিনি ওর মাথায় চাপড় দিয়ে রান্নাঘরে চলে গেল। উৎসাহ খাওয়া শেষ করে রুমে এলো। রুমে ঢুকতেই কানে বাজলো ফোনটা রিংটন। কেউ কল দিচ্ছে। উৎসাহ বিছানার পাশের টেবিলে অবহেলায় পড়ে থাকা ফোনটা তুলে নিল। ফোনের স্ক্রিনে জল জল করছে, মাই লাভিং হাজব্যান্ড। উৎসার ভ্রু কুঁচকে এলো। ও তো নাম্বার সেভ করেনি, তাহলে কে করল? মেহরাব। ভাবনার মাঝেই কলটা কেটে গেল। সেকেন্ডের ব্যবধানে পুনরায় নতুন উদ্যমে বেজে উঠল ফোন। উৎসার সাথে সাথে ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে ভেসে এলো শান্ত কণ্ঠস্বর, ঘুম ভেঙেছে মহারানী। মহারানী। মেহরাবের এরূপ সম্বোধনে উৎসার হৃদয় জুড়ে শীতলতা ছেয়ে গেল। মৃদু কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। অতপর খানিকক্ষণ দুজনের মাঝে নীরবতা। উৎসাহ এবার নিজেই জিজ্ঞেস করল, আপনি কোথায় গিয়েছেন? অফিসে। হ্যাঁ। উৎসাহ অভিমানী কণ্ঠে অভিযোগ করল, এই অসুস্থ শরীরে যাওয়ার কি খুব দরকার ছিল? আরও একটা দিন রেস্ট নিলে কি হতো? উৎসার অভিমানী কণ্ঠে মেহরাবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এতদিনে মেয়েটা তার সাথে মানিয়ে নিতে পারল। তবে দুষ্টুমির ছলে বলল, আমারও ইচ্ছে করছিল না বউয়ের আদর, সেবা, যত্ন ছেড়ে আসতে, কিন্তু কি করব বলো? বাবা আর ভাইয়া মিলে অফিস সামলাতে হিমশিম খাচ্ছে, তাই আসতেই হলো। খেয়েছেন? হ্যাঁ। তুমি? এই তো মাত্রই খেয়ে আসলাম। আপনি যাওয়ার সময় আমায় ডাকলেন না কেন? আজকেও ক্লাস মিস গেল। মেহরাব ধীর কণ্ঠে বলল, তোমার ঘুমন্ত মুখ মায়াবী মুখখানা দেখে ডাকতে ইচ্ছে করল না তাই ডাকিনি। এই দুদিন আমার সেবা করে ভালো মতো ঘুমাতে পারোনি, তাই আজকের দিনটা রেস্ট নেও। কালকে থেকে রেগুলার যেও। আরও টুকটাক কিছু কথা হলো দুজনের মাঝে। ইদানিং উৎসাহ আর মেহরাবের সম্পর্কটা অনেকটাই স্বাভাবিক হয়েছে। উৎসাহ ধীরে ধীরে নিজেকে মেহরাবের সাথে মানিয়ে নিচ্ছে। শুক্রবার দিনটা সবারই ছুটি থাকে। সেই মতে উৎসাদের বাড়িতে চলছে জমজমাট আয়োজন। মেহরাবদের বাড়ির সবাই আসবে এই বাড়িতে। সবার আজকে দাওয়াত। হুট করে মেয়েটার বিয়ে হয়ে গেল। এরপর এদিক সেদিকে ব্যস্ততায় দুই পরিবারের সেভাবে দেখা সাক্ষাৎই হয়নি। দুই পরিবারের মিল ঘটাতে এই আয়োজন। উৎসাহ সকাল সকাল বাবা বাড়ি এসে উৎফুল্ল মেজাজে আছে। ওর মনে হচ্ছে কত বছর বাদে নিজের রুমটায় পা রাখল। কিন্তু বেশি দিন হয়নি ও এর বাড়ি এসে গেছে। তবুও মনে হচ্ছে জনম জনমের দূরত্ব। বাড়িতে পা রেখে আগে বাবার কাছে ছুটেছে। বাবা পাগল মেয়েকে পেয়ে উজ্জ্বল সাহেবও মেয়েকে বুকে জড়িয়ে নিয়েছেন। তার একমাত্র কলিজার টুকরো মেয়ে।
ছেলেটার প্রতি তার এত ভালোবাসা নেই যতটা নামের প্রতি আছে। বরাবরই মেয়েকে আগলে রেখেছেন। ছেলে গলায় যাক, কিন্তু মেয়ের গায়ে একটাও আঁচড় আসতে দেননি। উৎসাহ বাবার হাত ধরেই বাহিরে আসলো। সেই দৃশ্য দেখে মিজান সাহেব অভিমানী কণ্ঠে বলে উঠলেন, এখন বাবাকে পেয়ে আমায় ভুলে গেছিস তাই না মা? এই বাবাকে আর বাবা বাবা লাগে না। মিজান সাহেবের অভিমানী কণ্ঠে উৎসাহ আসলো। কাছে যেয়ে আরেক হাতে মিজান সাহেবের হাত জড়িয়ে বলল, ভুলবো কেন? এই বাড়িতে আমার এক বাবা, দুই বাড়িতে আরেক বাবা, দুটো বাবা আমার। তিন একসাথে হেসে দিল। উজ্জ্বল সাহেব, মিজান বসলেন ড্রয়িং রুমের সোফায়। দুজনে বেয়াই কিছুক্ষণের ব্যবধানে মজে উঠলেন আড্ডায়। ওনাদের দেখে বোঝার উপায় নেই দুজনের এই প্রথম পরিচয়। এর আগের টুকটাক কথা হলেও সেভাবে আলাপ হয়নি। উৎসাহ গেল রান্নাঘরে মায়ের কাছে। তনয়া বেগম রান্না করছেন। হেল্পিং হ্যান্ড মেয়েটা তার হাতে হাতে সাহায্য করছে। উৎসাহ মায়ের সাথে কুশলাদি বিনিময় করে বের হলো। আশেপাশে মেহরাবের দেখা নেই। উনি আবার কোথায় গেলেন? খেয়াল করল ওপরে তিয়াসের রুম থেকে হাসির শব্দ আসছে। দুই বন্ধুর শুরু হয়ে গেছে। উৎসাহ তিয়াসের রুমের সামনে যে গলা ঝাড়া দিল। তিয়াস মেহরাবের সাথে কথা বলায় ব্যস্ত ছিল। দরজার কাছ থেকে আওয়াজ পেয়ে সেদিকে তাকালো। আদরের বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো। কাছে এসেই মাথায় গাঁটটা মারল। কিরে পেতনি, কেমন আছিস? উৎসাহ অভিমানী কণ্ঠে অভিযোগ তুলল। আমাকে তো ভুলেই গেছো বন্ধুকে পেয়ে। তোমার একমাত্র বোন যে এসেছে সেই খেয়াল আছে তোমার? তোর মতো পেতনির খবর নেওয়ার সময় আছে আমার। তাও বল কেমন আছিস? উৎসাহ কোমরে হাতে গুজে বলল। বাদরের গলায় ঝুলিয়ে জিজ্ঞেস করছো কেমন আছি? তিয়াস ভ্রু কুঁচকে বলল, বাই এনি চান্স তুই কি নিজেকে মুক্তোর মালা ভাবছিস? তাহলে তোর ধারণা ভুল বনু। তোকে দেখে শেওড়া গাছের পেতনি ছাড়া আর কিছুই লাগে না। উৎসাহ খেপে গেল। তিয়াসে চুল টেনে ধরে বলল, আমি পেতনি? পেতনি তোমার বউ? এই একদম আমার বউকে পেতনি বলবি না। আমার বউ একদম পরীর মতো। পরীদের তো খেয়ে দেয়ে কাজ নেই, তোমার মতো হনুমানকে তারা বিয়ে করতে যাবে কোন দুঃখে? তিয়াস ভাব নিয়ে বলল, করবে, করবে, দেখে নিস। উৎসাহ ভেঞ্চি কাটল। তিয়াস এবার মেহরাবকে জিজ্ঞেস করল, বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু? মেহরাব একবার আর চোখে উৎসার দিকে তাকালো। উৎসাহ মেহরাবের দিকেই তাকিয়ে আছে। পেতনি কপালে জুটলে আর কেমন জীবন কাটতে পারে বল বন্ধু? মেহরাব উদাস করুণ কণ্ঠে বলে উঠল কথাগুলো। মনে হচ্ছে বেচারার কতই না দুঃখ। তিয়াস ওর সাথে তালে তালে মিলিয়ে বলল, এই জন্যই তোকে বারবার বলেছিলাম পেতনি ঘাড়ে নিস না, নিস না। শুনেছিস আমার কথা? এখন বোঝো মজা। মেহরাব উত্তর করল, কি করব বল? আমার তো আবার দয়ার শরীর, কারো কষ্ট দেখতে পারি না। উৎসাহ রেগে মেগে তাকিয়ে আছে মেহরাবের দিকে। এর অর্থ হলো, আপনাকে একবার বাগে পাই তারপর দেখাচ্ছি মজা। রাগে নাকের পাটা ফুলে ফেপে উঠেছে। মেহরাব ভীতু চোখে তাকালো। বেশি বলে ফেলল না তো? উৎসাহ মুখ চামটা দিয়ে চলে গেল। উৎসাহ চলে যেতেই মেহরাব তড়িঘড়ি করে বলল, বন্ধু বেশি বলে ফেললাম নাকি? বউ আমার অমন মুখ চামটা দিল কেন? কি করবে এখন? তিয়াস গা ঝাড়া দিয়ে ঝরঝরে কণ্ঠে বলল, বেশি কিছু করবে না। তোকে সপ্তাহ খানেক বউ ছাড়া থাকতে হবে এই আর কি। আমি বনুকে চিনি তো। এর কম হবার না। বেশি হলে হতে পারে। মেহরাব করুণ দৃষ্টিতে চাইলে তিয়াসের পানে। তিয়াস সেসবে মোটেও পাত্তা দিল না, শীষ বাজাতে বাজাতে চলে গেল। পিছনে পড়ে রইল বেচারা মেহরাব। কেন যে বউ আর শালার ঝগড়ায় ঢুকতে গেল? নিজের গালে নিজেই থাপ্পড় বসাতে ইচ্ছে করছে এখন। এমনি নিষ্ঠুর একটা বউ পেয়েছে। মায়া দয়া নেই বললেই চলে। তার মধ্যে এমন করলে মেহরাব থাকবে কি করে? একটা না দুটো না পূর্ব 7-7টা দিন। দেখা যাবে এই 7 দিনে বউয়ের অভাবে শুকিয়ে যাবে সে। মেহরাব কতক্ষণ যাবৎ বউয়ের পিছু পিছু ঘুরছে কিন্তু উৎসাহ ওকে পাত্তাই দিচ্ছে না। এমন ভাব করছে যেন মেহরাব নামক কেউ এখানে নেই। মেহরাবের 1 মিনিটের জন্য মনে হলো ও বোধহয় ভ্যানিশ হয়ে গেছে। অদৃশ্য হয়ে যাওয়ার ওর বউ ওকে দেখতে পাচ্ছে না। সত্যিই কি তাই? তাহলে তো একটা কিছু করতেই হয়। মেহরাব কি করবে ভেবে পেল না। খুট করে চুমু বসিয়ে দিল উৎসার গালে। উৎসাহ সোফায় বসে রিনির সাথে কথা বলছিল।
মেহরাবের কাণ্ডে রিনি শব্দ করে হেসে ফেলল। উৎসার রক্তিম চোখে তাকালো মেহরাবের পানে। বেচারা মেহরাব উৎসার চোখ রাঙানো দেখে ফিচলে হাসল। দাঁত কেলিয়ে বলল, আমি ভেবেছি আমি বোধ হয়ে অদৃশ্য হয়ে গেছি, তাই আর কি চেক করছিলাম। তোমরা গল্প করো, আমি গেলাম। উৎসার ভাবভঙ্গি একটু পরিবর্তন হলো না, একই ভঙ্গিতে চেয়ে রইল। মেহরাব ওর চাহনির মানে বুঝে মানে মানে কেটে পড়ল। এমনিতেই বউ খেপে আছে, এখন বাড়াবাড়ি করলে আস্ত চিবিয়ে খাবে। মেহরাব প্রস্থান করার সাথে সাথে রিনির টিচ করা শুরু হয়ে গেল। আপু চুপ করবে তুমি, না হো তোমার সাথেও কথা বলবো না। রিনি হেসে দিল, হাসতে হাসতে বলল, তুই কি আমায় ভোলা ভালা? তোমার প্রেমে দিওয়ানা মেহরাব মির্জা পেয়েছ জানো। আমি তোর ওই হুমকি ধামকিতে ভয় পাই না। কথা না বলেন মায়ের দিয়ে কথা বলাবো। উৎসাহ হাসল রিনির কথায়। এই তো কয়েকদিনের পরিচয় তাদের। কিন্তু রিনি মাঝে মাঝে এতটা অধিকার বোধ নিয়ে কথা বলে মনে হয় উৎসার আপন বোন ওকে শাসন করছে। আবার দুজন ঝগড়া করেছিস? রিনি কথাটা শেষ করতে পারল না, তার আগেই উৎসাহ তেতে উঠল। তেতে উঠে বলল, তোমার কি আমাকে ঝগড়ুটে মনে হয়? আমি খালি ঝগড়া করি, আর তোমার দেবর দুধে ধোয়া তুলসী পাতা। আরে তুই ভুল বুঝছিস আমায়, আমি সেটা মিন করিনি। কি হয়েছে বল? উৎসাহ ক্রুদ্ধ হয়ে বলল, তোমার দেবর আমায় পেতনি বলেছে। আমি কি পেতনি? আমায় কোন অ্যাঙ্গেল দিয়ে পেতনি লাগে শুনি। তুমিই বলো, আমায় দেখতে কি সত্যি পেতনির মতো লাগে? শেষের প্রশ্নগুলো ছিল একরাশ অভিমান মেশানো। রিনির মনে হলো এই বুঝি উৎসাহ কেঁদে দিবে। হলো তাই, ঠোঁট উল্টে কান্না কান্না ভাব। রিনি উৎসাহকে কাছে টেনে নিল, আদর করে বলল, মন খারাপ করিস না বনু। মেহরাব হয়তো মজা করে বলেছে, জানিস তো ওর স্বভাব। উৎসাহ নাক টেনে বলল, এই জন্যই ভেবেছি তোমার দেবরকে 1 সপ্তাহ শাস্তি দিব। 1 সপ্তাহ ওনার সাথে কথা বলবো না। ভালো করেছি না বলো? 1 সপ্তাহ একটু বেশি হয়ে গেল না? হলে হবে, আমি ওনাকে শাস্তি না দিয়ে হার মানব না। উৎসাহ তার সিদ্ধান্তে অটল। কোনো মতে ও মেহরাবকে ছাড় দিবে না। চুল পরিমাণ ছাড়ো না। এম। তিয়াস বেচারা এতিমের মতো তানজিলার দিকে তাকিয়ে আছে। মেয়েটা নিষ্ঠুর মানবীর ন্যায় ওকে পাত্তাই দিচ্ছে না। কেমন নির্দয়ের মতো বান্ধবীর সাথে খুশগল্প করছে, ওকে পাত্তাই দিচ্ছে না। এদিকে যে কেউ একজন তার দিকে চাতকের ন্যায় চেয়ে আছে, সে খেয়াল কি তার আছে? উহু, একটুও নেই। খেয়াল থাকলে নিশ্চয়ই একবার হলেও এদিকে তাকাতো। আশেপাশে সন্ধানী দৃষ্টিতে তার প্রেমিক পুরুষকে খুঁজে বেড়াত। কিন্তু সে এগুলোর কিছুই করছে না। করবেই বা কেন? তার বজ্জাত বোনটার বজ্জাত মার্কার সাগরে তো সে। বোনটা তার বন্ধুকে জ্বালিয়ে মারছে, আর বোনের বান্ধবী তাকে জ্বালিয়ে মারছে। খুব শীঘ্রই মেয়েটাকে খাঁচায় বন্দি করতে হবে, এভাবে ছেড়ে রাখা যাবে না। তিয়াস মনে মনে ফোন দিয়ে এঁটে বসল। বন্ধু তার বিয়ে করে সংসার করছে, তাহলে উই বা পিছিয়ে থাকবে কেন? এম। মেহরাব পড়েছে মহাফাসাদে। কেন যে বন্ধু নামক শত্রুটার সাথে তালে তাল মিলাতে গিয়েছিল, এখন সেই স্বাদ হারে হারে টের পাচ্ছে। মানুষ এই জন্যই বলে, শালা মানেই জ্বালা। সেই জ্বালায় এখন মেহরাবকে জ্বালিয়ে মারছে। যন্ত্রণায় মেহরাবের ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে, কিন্তু বেচারা সেটা পারছে না। উৎসাহ বসে আছে তানজিলা আর রিনির সাথে। একটু বাদেই ওরা চলে যাবে। তবে উৎসাহ মনে মনে ফোন দিয়ে এটে বসে আছে, যে কোনো বাহানায় ও এখানে থেকে যাবে। যাবে না ও বাড়ি। ওকে পেতনি বলা, বিড়বিড় করে বলল, মেহরাব মির্জা, আমি যদি আপনাকে পেতনি বলার মজা হারে হারে না বুঝাতে পারি, তাহলে আমার নামও উৎসাহ না। অবশেষে যাওয়ার সময় হয়ে এলো। উৎসাহ মিজান সাহেবের কাছে বায়না ধরল, আদুরে গলায় বলল, বাবা আমি কিছু দিন এ বাড়িতে থাকি। মিজান সাহেব একবার ছেলের দিকে তাকালেন। মেহরাব ইশারায় না বোঝাচ্ছে। উৎসাহ ঠোঁট উল্টে বলল, প্লিজ বাবা, থাকি না। মিজান সাহেব উৎসার কথা ফেলতে পারলেন না। উৎসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরে আসিস মা। তোকে ছাড়া যে আমার বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। উৎসাহ মিষ্টি হেসে বলল, হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসব। কি আর করার, মেহরাবকে একাই ফিরে আসতে হলো। রুমে ঢুকতেই বিষণ্ণতা জেঁকে বসল। রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মেহরাব আশেপাশে তাকালো। না, সব কিছু তার নিজের জায়গায় আছে, তবে যেটা নেই সেটা হলো এই রুমের মালকিন।
যার অস্তিত্ব পুরো রুম জুড়ে বিরাজ করে। বাড়ি ফিরে পিচ্চি মেয়েটাকে চোখের সামনে না দেখলে মেহরাবের হৃদয় যেন এক ফোঁটাও শান্ত থাকে না। উন্মাদ হয়ে যায় মেহরাব। মেহরাব ভালো করেই বুঝে গেছে এখন উৎসার কাছে গেলে মেয়েটার রাগ কমবে উল্টো বাড়বে। তাই না যাওয়াই ভালো। মেহরাবের চোখের সামনে ভেসে উঠল এই তো কয়েকদিন আগের ঘটনা। ও অসুস্থ থাকা অবস্থায় উৎসার আকুলতা। মেহরাব ঠোঁট এলিয়ে হাসল। রুমে টিকতে না পেরে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ল। অনেক দিন হলো বাইক নিয়ে বের হওয়া হয় না। আজ বন্ধুদের সাথে ইচ্ছে মতো আড্ডা দিবে। যেই ভাবা সেই কাজ। অপরদিকে উৎসাহ, সে তো নিজের মতো দিব্যি রয়েছে। তানজিলার সাথে আড্ডা দিয়ে চলেছে। দুজন বান্ধবী হেসে কুটি কুটি হচ্ছে। পারছে না একে অপরের গায়ে ঢলে পড়তে। হাসি যেন দুজনের মুখে ধরছেই না। দিনের আলো ফুরিয়ে রাতের আধারে গ্রাস করেছে পৃথিবীতে। উৎসাহ উদাস মনে ব্যালকনিতে বসে আছে। ওর মনটাও বেশি ভালো না। ভেবেছিল মেহরাবকে শাস্তি দিয়ে খিলখিল করে হাসবে কিন্তু এখন ভালো লাগছে না। মেহরাবের ভাবনা ওকে চারপাশ থেকে ঘিরে ধরছে। উৎসাহ মাথা থেকে সেসব ঝেড়ে ফেলার চেষ্টা করল। কিন্তু পারল আর কই। বজ্জাত লোকটা ওর মাথা খারাপ করে দিচ্ছে। উৎসাহ কোনো উপায় না পেয়ে তানজিলাকে কল লাগলো। তানজিলা সন্ধ্যা নাগাদ চলে গেছে। কিছুক্ষণ দুই বান্ধবী কথা বলল। প্রিয় বান্ধবীর সাথে কথা বলে উৎসার মন ফুরফুরে হয়ে গেল। এর মাঝে নিচ থেকে তিয়াস ডাক দিল। সে সময় মেহরাবরা চল যাওয়ার পর পরে বেরিয়েছে ও। নাহ উৎসাহ ওর সাথে খুনসুটি করেই এতক্ষণ কাটিয়ে দিত। উৎসাহ ভাইয়ের ডাক শুনে ঝটপট নিচে নামল। তিয়াসের হাতে উৎসার অতি প্রিয় ফুচকা। আগে এর বাড়িতে থাকতে তিয়াস প্রায়শই সন্ধ্যা বেলা ওর প্রিয় খাবারগুলো নিয়ে আসত। আজ অনেক দিন বাদে সেই ঘটনার পুনরাবৃত্তিতে উৎসাহ আবেগ প্রবণ হয়ে গেল। বোনকে আবেগ প্রবণ হতে দেখে তিয়াস কথা ঘুরালো। খোঁচা দিয়ে বলল, কান্নাকাটি করলে কিন্তু দিব না। কোনো কাঁদুনে মেয়ের জন্য আমি আমার কষ্টের টাকা খরচ করিনি। তাই মোটেও কান্না করবি না। উৎসাহ সেটা মানতে পারল না। না চাইতেও অক্ষিকল হেসে এক ফোঁটা অশ্রু বিন্দু গড়িয়ে পড়ল। তিয়াস সেটা দেখে গলা বাড়িয়ে তনয়া বেগমকে ডাকতে ডাকতে বলল, আম্মু একটা প্লেট নিয়ে এসো তো। একজনের জন্য ফুচকা এনেছিলাম, সে কান্না করায় ব্যস্ত। তাই আমার ফুচকা আমিই খাবো। তনয়া বেগম প্লেট নিয়ে এলো। তিয়াস চেয়ার টেনে বসে প্যাকেট থেকে ফুচকাগুলো একে একে বের করল। উৎসাহকে দেখিয়ে দেখিয়ে একটা ফুচকায় টক পুড়ে দিচ্ছে। মুখে দিতে নিবে এমন সময় উৎসাহ চট করে এসে ফুচকাটা নিজের মুখে পুড়ে নিল। অতঃপর বিশ্বজয়ী হাসি দিল। ভেঞ্চি কেটে বলল, শখ কত, আসছে আমার প্রিয় ফুচকা খেতে। পাশের চেয়ার টেনে বসে পড়লে। আয়েস করে বসে বলল, আমার ফুচকা খেতে চাওয়ার অপরাধে তোমায় শাস্তি দেওয়া হলো। তিয়াস ভ্রু কুঁচকে বলল, আমার আনা ফুচকা আমি খাবো, এতে আবার আমিই শাস্তি? বাহ দারুণ তো। হ্যাঁ, এখন শাস্তি পালন করো। তা শাস্তিটা কি পেতনিদের মহারানী? উৎসাহ চোখ গরম করে তাকালো। তিয়াস ওর চাহনি পাত্তাও দিল না। তোমার শাস্তি হলো সবগুলো ফুচকাই তুমি আমায় খাইয়ে দিবে। তিয়াস আর বাক্য বাইর করল না। কারণ ও ভালো করেই জানে উৎসাহ যেহেতু একবার বলেছে তো বলেছেই। এর নড়চড় হবে না। অনেক দিন পর বোনের আবদার পালন করতে পেরে তিয়াসের মনটা আনন্দে নেচে উঠল। কিন্তু মুখে সেটা প্রকাশ করল না। একরাশ বিরক্তি ঝুলিয়ে রাখল। এমন ভাব যেন উৎসাহকে খাইয়ে দিতে ওর কতই না বিরক্ত লাগছে। কিন্তু মনে মনে খুশি হয়েছে। বোনটা তার বড্ড আদরের, অনেক ভালোবাসার। কিন্তু কখনোই প্রকাশ করা হয়নি। ফুচকা খেতে গিয়ে উৎসার ঝাল লাগল। ঝালে জিভ জ্বলে যাচ্ছে। তিয়াস ছুটে গিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম এনে দিল। বোন আসবে শুনে আগেই এনে রেখেছিল। বাকিটা সময়ে দুই ভাই বোনের খুনসুটিতেই কেটে গেল। এই সময়ের মাঝে উৎসার একটা বারের জন্য মেহরাবের কথা মনে পড়ল না। দিব্যি ভুলে গেল মানুষটাকে। এম। রাত 1:02। গভীর ঘুমে মগ্ন সবাই। বিছানায় পাশের টেবিলে অবহেলায় পড়ে থাকা ফোনটা বারবার জানান দিচ্ছে কেউ একজন গভীরভাবে উৎসাহ নামক রমণীকে স্মরণ করছে। উৎসাহকে তার ডাকে সাড়া দিতেই হবে। সাড়া না পাওয়া অবধি অপাশের মানুষটা থেমে যাওয়ার পাত্র নয়। উৎসাহ তখন গভীর ঘুমে বিভোর। রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়েছে। সারাদিন এদিক ওদিক ছুটোছুটি করায় ক্লান্তি জেঁকে ধরেছে।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। অপর পাশের মানুষটা দিশেহারা হয়ে গেছে। এক পর্যায়ে উৎসার ঘুম ছুটে গেল। পিক পিক করে চেয়ে হাতড়ে ফোনটা খুঁজল। পেয়ে গেলে কোনো দিকে না তাকিয়ে কল রিসিভ করে কানে ধরল। কানে ধরতেই অপর পাশ থেকে পুরুষালী অধৈর্য কণ্ঠ ভেসে এলো, ব্যালকনিতে এসো। উৎসার ঘুম এক লহমায় ছুটে গেল। চট করে তাকালো ফোনের স্ক্রিনে। জল জল করছে মাই লাভিং হাজব্যান্ড নামটা। ঘড়ির দিকে তাকালো একবার। 1:10। উৎসাহ তড়িঘড়ি ব্যালকনিতে গেল। চোখ পড়ল উৎসাদের বাড়ির সামনের রাস্তায় ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে থাকা মেহরাবের দিকে। পাশেই গোটা গোটা অক্ষরে সরি লেখা। উৎসাহ এতক্ষণে মেহরাবের এখানে আসার কারণ খুঁজে পেল। ফোনটা খট করে কেটে ছুটল নিচে। গেট খুলে এক দৌড়ে মেহরাবের কাছে এসে থামল। মেহরাব চট করে হাঁটু গেড়ে বসে পড়ল। মাথা নিচু করে বলল, সরি মিসেস মেহরাব, আপনাকে পেতনি বলা আমার অনেক বড় অপরাধ হয়েছে। এই অধমকে এবারের মতো ক্ষমা করে দিন। উৎসাহ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মেহরাব পুনরায় বলল, আপনি তো মেহরাব মির্জার মন মহলের একমাত্র উত্তরাধিকারী, তার মহারানী। আর সেই রাজ্যের সামান্য প্রজা আমি। এবারের মতো ক্ষমা করে দিন এই প্রজাকে। উৎসাহ মেহরাবের কাণ্ডে কি রিয়েকশন দিবে সেটাই ভুলে গেল। এক মুহূর্তের জন্যই মনে হলো প্রেমিকের সাথে ঝগড়া হওয়ায় প্রেমিক পুরুষটি তার প্রেয়সীর মান ভাঙাতে এসেছে মাঝরাত। উন্মাদ প্রেমিক প্রেয়সীর বিহনে দগ্ধ হয়ে প্রণয়ের দহনে টিকতে না পেরে ছুটে এসেছে। কিন্তু এমন কিছুই না। সামনে হাঁটু মুড়ে বসে থাকা যুবকটি তার স্বামী, তাও আবার অনাকাঙ্ক্ষিত মানুষ। তবুও তার আচরণে বোঝার উপায় নেই। মেহরাবের পাগলামো দেখলে যে কেউ চোখ বুজে বলে দিবে উন্মাদ প্রেমিক প্রেমিকার মান ভাঙাতে এসেছে। উৎসাহ নিজেকে ধাতস্থ করে বলল, মাফ করতে পারি, তবে এক শর্তে। কি সেই শর্ত তাড়াতাড়ি বলুন, এরপর কখনো আমায় রাগাতে পারবেন না। এটা তো মানতে পারবো না মহারানী। উৎসাহ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কেন? আপনাকে না রাগালে আমার যে শান্তি লাগে না। আপনি যখন রেগে মেগে রক্তিম মুখে তাকান বিশ্বাস করেন আপনার সেই দৃষ্টিতে আমি আমার ধ্বংস দেখতে পাই। উৎসাহ বিপরীতে জবাব দেওয়ার কিছুই পেল না। মেহরাব আবার বলল, উঠব? এভাবে বসে থাকতে পা ব্যথা করছে যে। উৎসাহ ভেঙচি কেটে বলল, নায়ক নায়ক ভাব ধরতে গেলে এমনই হয়। উঠুন। মেহরাব উঠে ফুলের গোছা উৎসার দিকে বাড়িয়ে দিল। উৎসাহ খুশি হয়ে ফুলগুলো নিল। অতঃপর ফুলের সুঘ্রাণ নিতে নিতে বলল, এত সুন্দর ফুল উপহার দেওয়ার জন্য আপনাকে মাফ করাই যায়। মেহরাবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উৎসার থেকে ইতিবাচক উত্তর পেয়ে কিছুটা এগিয়ে আসলো। গায়ে গা ঘেঁষে দাঁড়ালো। কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল, এভাবে সামনে এসো না বউ, নিজেকে কন্ট্রোল করা টাফ হয়ে যায়। ইউ আর লুকিং সো হট। মেহরাবের এরূপ মন্তব্যে উৎসাহ একবার নিজের দিকে তাকালো। পরনে তিয়াসের টি শার্ট আর ট্রাউজার, গায়ে ওড়নার বালাই নেই। উৎসার ইচ্ছে করল লজ্জায় মাটির সাথে মিশে যেতে। তাড়াহুড়োয় ওড়না আনার কথা বেমালুম ভুলে বসেছে। উৎসাহ জোরেই বলল, অসভ্য, লুইচ্ছা বেডা। মেহরাব ঠোঁট কামড়ে হাসল। উৎসাহ এক ছুটে বাড়ির ভিতরে ঢুকে গেল। এম। পরন্ত বিকেলে সূর্য হেলে পড়ছে পশ্চিম দিকে। উৎসাহ তানজিলা দুজন এলাকায় হাঁটতে বের হয়েছে। কতগুলো দিন হয়ে গেল পরিচিত অলি গলিতে ঘুরে বেড়ানো হয় না। আগে প্রায় দিনই উৎসাহ আর তানজিলা হাঁটতে বের হতো। পুরো এলাকায় চক্কর দিয়ে আসত। উৎসাহ বক করে চলেছে, তানজিলা মন দিয়ে শুনছে। হুট করেই দুজনের সামনে এক পুরুষ অবয়ব দেখা দিল। উৎসাহ হাঁটতে গিয়ে থেমে গেল। ওপরে তাকিয়ে কিছুক্ষণের জন্য থমকে গেল। সামনের মানুষটাকে এক মুহূর্তের জন্য আশা করেনি। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, আপনি? মেহরাব একটা সাইকো। উৎসাহ ও সাধারণ মানুষদের মতো না। ওর মাঝে সাইকো আচরণ আছে। ও কাউকে খুন করতেও দ্বিধা বোধ করে না। ও একটা খুনি। আমার কথা বিশ্বাস করে তুমি? উৎসাহ অবাকিত নয়নে চেয়ে আছে সামনে দাঁড়ানো রিয়াদের পানে। রিয়াদের কথার মানে ও বুঝতেই পারছে না। কি বলছে ও এসব? লোকটার মাথা ঠিক আছে তো, নাকি খোরের মাঝে উল্টোপাল্টা বকে যাচ্ছে? রিয়াদের কথা বার্তা সবই উৎসার মাথার ওপর দিয়ে যাচ্ছে। উৎসাহ তানজিলা দুই বান্ধবী বেরিয়েছে একটু ঘোরাঘুরি করতে। আগে প্রায় দিনই দুই বান্ধবী পুরো এলাকায় একটা চক্কর কাটত।
সামান্য ঘোরাঘুরির সাথে গল্প করায় দুজনের মন মেজাজ ফুরফুরে হয়ে যেত। অনেক দিন বাদে বাবার বাড়ি এসে উচ্ছ্বাস সেই সুযোগটা মিস করতে চায়নি। সেই জন্য দুপুরের খাবার খেয়ে চটপট ফোন লাগিয়েছে তানজিলাকে। ফোন করে ডেকে নিয়েছে প্রাণ প্রিয় বান্ধবীকে। তানজিলাও বেস্ট ফ্রেন্ডের এক ডাকে চলে এসেছে। দুজন হাঁটছিল আর কথা বলছিল। উৎসাহ কলেজ থেকে তানজিলার সাথে বাড়ি চলে এসেছে। মেহরাবকে আগেই বলে রেখেছে ওদের বাড়ি যাবে। রাতে অফিস শেষে মেহরাব এসে ওকে নিয়ে যাবে। বউ পাগল লোক, বউকে একদিনও কাজ ছাড়া করতে চায় না, পারে না উৎসাহকে পকেট করে নিজের সাথে করে। মেহরাবের এমন পাগলামো দেখে রিনি টিকটকিরি মেরে একদিন বলেই ফেলেছিল, দেবর সাহেব বউকে লোকেটেপুরের সাথে নিয়ে ঘোরো, তাহলেই তোমার বউ পালাই পালাই করতে পারবে না। মেহরাব বুকে হাত দিয়ে উত্তর করল, খোঁচা দিয়েন না ভাবি, কলিজায় লাগে। পারলে তো কবে বউকে লকেট পুরে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াতাম, কিন্তু সেটা তো সম্ভব না। বেচারার কথা শুনে মনে হচ্ছিল ওর কতই না কষ্ট। উৎসাহ দুই ভাবি দেবরের কথা শুনে লজ্জায় লাল নীল হচ্ছিল। যেমন ভাবি তেমন তার দেবর, দুটোই উৎসাহকে লজ্জা দিতে এক্সপার্ট। এম। উৎসাহ সেদিনের কাহিনী মনে করে একাই হাসছিল। পাশ থেকে তানজিলার ধাক্কায় স্মৃতিচারণ থেকে বেরিয়ে এলো। দুই বান্ধবী মগ্ন হলো গল্প করায়। কথা বলতে বলতে কখন যে সামনে একজন এসে দাঁড়িয়েছে সে খেয়াল নেই দুজনের একজনেরও। সামনে কারো অস্তিত্ব টের পেতেই উৎসাহ দাঁড়িয়ে পড়ল। তানজিলার থেকে দৃষ্টি সরিয়ে সামনে দাঁড়ানো মানুষটার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। এই মানুষটাকে এই মুহূর্তে উৎসাহ একটুও আশা করেনি। তানজিলা ভ্রু কুঁচকে ফেলল। এই লোক ওদের রাস্তায় বা আটকেছে কেন? সামনের মানুষটা হাসি মুখে জিজ্ঞেস করল, কেমন আছো উৎসাহ? উৎসাহ অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, ভালো আছি। রিয়াদ প্রতিউত্তর করল, আমায় জিজ্ঞেস করবে না? জানতে চাইবে না আমি কেমন আছি? এখানে জিজ্ঞেস করার কি আছে? ভালো থাকার জন্যই তো সেদিন আমায় বিয়ে করতে আসেননি। আমার বাবার অপমান করেছিলেন, ভালো থাকার জন্যই তো এত কিছু। তাহলে নিশ্চয়ই ভালোই আছেন। আমি সেদিন ইচ্ছে করে বিয়ে করতে আসিনি এমনটা না। উৎসার মেজাজ খারাপ হলো, তেতে উঠে বলল, তাহলে কি সেদিন কেউ আপনাকে ধরে বেঁধে রেখেছিল? আপনাকে তো বিয়ের জন্য কেউ জোর করেনি। আর না আপনি বাচ্চা, আপনাকে জোর করবে আর আপনি রাজি হয়ে যাবেন। আপনার আমাকে পছন্দ না, আমাকে বিয়ে করতে সমস্যা, সেটা সেদিন সবার সামনে বললেই পারতেন। তাহলে বিয়ের দিন আমার বাবার মান সম্মান আত্মীয় স্বজনদের সামনে খোয়া যেত না। আমায় কিডন্যাপ করা হয়েছিল সেদিন। উৎসাহ প্রতি উত্তর করতে গিয়েও থেমে গেল। কি বলল রিয়াদ? জিজ্ঞেস করল, কি বললেন? আমায় কিডন্যাপ করা হয়েছিল যেন আমি তোমায় বিয়ে করতে যেতে না পারি। উৎসাহ ঝাঁচালো গলায় বলল, এখন সিনেমার কাহিনী শুরু করেছেন আপনি। আপনার কি মনে হয় আমি আপনার এসব কথা বিশ্বাস করব? বিশ্বাস করো, আমি যা বলছি সেটাই সত্যি। তুমি জানো কে আমায় কিডন্যাপ করিয়েছিল? উৎসাহ বিরক্তি নিয়ে জিজ্ঞেস করল, কে? এরপর রিয়াদ যা বলল শুনে উৎসাহ হতভম্ব হয়ে গেল। উৎসাহর মনে হলো বজ্রপাত হলো ওর কানের পাশটায়। তোমার হাজবেন্ড মেহরাব। উৎসাহ চমকে উঠল। ওর পাশে থাকা তানজিলা উৎসাহর অবস্থা বুঝতে পারল। উৎসাহকে এক হাতে আগলে ধরে জিজ্ঞেস করল, কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? মেহরাব ভাইয়া কেন আপনাকে কিডন্যাপ করতে যাবে? আর আপনাকে কিডন্যাপ করে ভাইয়ারি বা লাভ কি? রিয়াদ উৎসাহর অবস্থা দেখে বলল, আমরা পাশের পার্কটায় বসি। উৎসাহর মনে হয় কষ্ট হচ্ছে। শত হোক ওর হাজবেন্ড তো, খারাপ তো লাগবেই। উৎসাহ, তানজিলা, রিয়াদ পাশের পার্কটায় বসল। উৎসাহ বলল, আপনি যেগুলো বলছেন ভেবে চিনতে বলছেন তো? আপনার কথা যদি একটাও ভুল হয় আমি আপনাকে জেলে দিব বলে দিলাম। রিয়াদ উৎসাহকে আশ্বস্ত করে বলল, আমি যেগুলো বলছি সব সত্যি বলছি। তানজিলা উৎসুক হয়ে বলল, ঘটনা খুললে বলুন তো। রিয়াদ বলা শুরু করল, উৎসার সাথে আমার আকদের ডেট ঠিক হওয়ার দিন রাতে আমার কাছে একটা হুমকি বার্তা এলো। বার্তাটা এমন, আমি যেন উৎসাকে বিয়ে করতে অমত পোষণ করি। আর যদি সেটা না করি তাহলে আমার নাকি ভালো হবে না। আমি সেটা পাত্তা দেইনি। ভেবেছি হয়তো আমার বন্ধুদের মাঝে কেউ মজা করছে। কারণ ওদের আমি বলেছিলাম বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার আকদ ঠিক করেছে।
সেই জন্য মাথা ঘামায়নি। তার দুদিন পর আবার সেই নাম্বার থেকে মেসেজ। মিস্টার রিয়াদ, ভালোয় ভালোয় বলছি বিয়েটা ভেঙে দিন, না হলে খারাপ হবে বলে দিলাম। আপনার বাবা মা সন্তান হারা হলে আমার কিছু করার নেই। পরে বলতে পারবেন না আমি আপনাকে সতর্ক করিনি। সত্যি বলতে মেসেজটা পেয়ে আমি ঘাবড়ে গিয়েছিলাম। ভয় লাগছিল। আমি সাথে সাথে ওই নাম্বারে কল দেই। নাম্বার ততক্ষণে বন্ধ করে ফেলেছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। মাথা কাজ করছিল না আমার। কাউকে বলতেও পারছিলাম না। তবুও নিজেকে শান্ত রেখে আগদের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বিয়ের দিন সকালে জরুরি একটা কাজে আমায় বাহিরে যেতে হয়। ফিরে আসার সময় মাঝ রাস্তা থেকে কতগুলো ছেলে আমায় তুলে নিয়ে যায়। নাকে ক্লোরোফর্ম যুক্ত রুমাল চেপে অজ্ঞান করে ফেলে আমায়। জ্ঞান ফিরে নিজেকে পেলাম চেয়ালে বাঁধা অবস্থায়। কেউ আমার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছিল। আমার সামনে হাতে হকি স্টিক নিয়ে বসেছিল মেহরাব। জায়গাটা কোনো পুরনো বাড়ি ছিল। মেহরাব আমার কাছে এগিয়ে এসে বলল, তোকে বিয়েটা ভেঙে দিতে বলেছিলাম, শুনিসনি কেন? কথা কানে যায় না। আপনি কে? আমায় এখানে বেঁধে রেখেছেন কেন? একটু পর আমার আকদ। আমি তোর জম। আর আকদের কথা ভুলে যা। উচ্ছ্বাস শুধু আমার। ওর দিকে এতদিন যেই ছেলেগুলো চোখ তুলে তাকিয়েছে তাদের অবস্থা খারাপ করে দিয়েছি। আর তুই নাচতে নাচতে বিয়ে করতে যাবি? তোর সাহস তো কম না। উৎসাহ আমার, শুধুমাত্র আমার। আমি ছাড়া অন্য কেউ ওকে বিয়ে করতে এলে আমি তাকে জীবিত কবর দিয়ে দিব। মেহরাবের হুমকি শুনে ভয় পেয়ে গিয়েছিলাম আমি। মেহরাব আবার বলতে শুরু করল, তোকে সাবধান করেছিলাম কানে লাগেনি তো? এবার তাহলে মর। কথাটা বলে মেহরাব ওর হাতে থাকা হকি স্টিক দিয়ে মারতে শুরু করে আমায়। মারতে মারতে থেমে গিয়ে বলল, তোর খুব শখ না উৎসাকে বিয়ের করার? সেই সময়ে সেই জায়গায় উৎসার বিয়ের আমার সাথে বিয়ে হবে। তোকে সেটা লাইভ দেখাবো। ভালো হবে না বল? মেহরাব কতক্ষণ মেরে হকি স্টিকটা ফেলে চলে যায়। ওর চালা পেলারা আমায় চোখে চোখে রেখেছিল। ঠিকই কিছুক্ষণ বাদে ভিডিও কল দিয়ে তোমাদের বিয়ে দেখায়। সেদিন শুধু তোমার বাবার না, আমার বাবার মান সম্মানহানি হয়েছে। অপমানিত শুধু তোমার পরিবার হয়নি, আমার পরিবারও হয়েছে। মেহরাব চেয়েছিল আমায় ধীরে ধীরে মেরে ফেলবে। টানা 2 দিন আমায় সেখানে আটকে রাখে। 3 দিনের মাথায় আমি সেখানে থেকে অনেক কষ্টে পালিয়ে আসি। আমার কথা বিশ্বাস করো উৎসাহ, আমি একটাও মিথ্যা কথা বলছি না। মেহরাব স্বাভাবিক মানুষ না। ওর মধ্যে সাইকো সত্তা আছে। মেহরাব রেগে গেলে কাউকে খুন করতে পিছপা হয় না। ও একটা খুনি। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ও ইমন নামের একটা ছেলেকে মারতে মারতে আধমরা বানিয়ে ফেলেছিল। ছেলেটা হসপিটালে থেকে 2 দিনের মাথায় মারা যায়। রিয়াদ একদমই কথা বলে থামল। উৎসাহ মেরে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে কাঠের পুতুল হয়ে গেছে। ইমন নামটা শুনতেই উৎসার মাথায় পুরনো স্মৃতি নাড়া দিল। উৎসাহ তখন ক্লাস 10-এ পড়ে মেবি। ইমন নামের ছেলেটা ওদের পাশের এলাকায় থাকত। বয়স 20-22 হবে। বখাটে ছেলে ছিল। মাঝে মাঝে স্কুলের সামনে দল বল নিয়ে দাঁড়িয়ে থাকত। আবার মাঝে মাঝে উৎসাদের গলির মোড়ে। ছেলেটার চাহনি ছিল বড্ড জঘন্য। তেমনই কথাবার্তার ধরন। গলির মোড়ে, স্কুলের সামনে দিয়ে যাওয়া আসা করা মেয়েদের বাজে বাজে কথা বলতো, উত্ত্যক্ত করত। কোনো মেয়ে ওদের জ্বালায় রাস্তায় চলাচল করতে পারত না। একদিন উৎসাহ আর তানজিলা গলির মোড় দিয়ে আসার সময় ইমন আর ওর দল বলদের দাঁড়িয়ে থাকতে দেখল। ওদের দেখে উৎসাহ ভয়ে সিটিয়ে গেল। অন্য পাশ দিয়ে চলে আসতে নিলি ইমন সহ ওর চেলা পেলারা ওদের ও বাজে বাজে কথা বলে। কথাগুলো শুনে কিশোরী উৎসাহ ভয়ে রীতিমতো হেঁচকি তুলে কান্না করে ফেলেছিল। তার সাথে বাজে দৃষ্টি তো আছেই। কান্না করতে করতে এগিয়ে এলে বাড়ির সামনে পড়ল তিয়াস, মেহরাব আর ওদের দলবল। ওরা কি নিয়ে যেন কথা বলছিল। তিয়াস কথা বলার মাঝে বোনকে কান্না করতে করতে এগিয়ে আসতে দেখে এগিয়ে যায় বোনের কাছে। উৎসাহ ভাইকে সামনে পেয়ে কোনোদিকে না তাকিয়ে ভাইকে জড়িয়ে ধরে। কান্না করতে করতে বেচারির নাজেহাল অবস্থা। তিয়াস বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। স্বাভাবিক করার জন্য এটা সেটা বলছিল। তবুও উৎসার কান্না থামার নাম নেই। তিয়াস এতবার জিজ্ঞেস করল কি হয়েছে, কেউ কিছু বলেছে কিনা। উৎসাহ একটাও উত্তর করেনি।
মেহরাব এগিয়ে এসে তানজিলাকে জিজ্ঞেস করতেই ও গড় গড় করে সব বলে দিয়েছিল। কথাগুলো শুনে মেহরাব মুষ্টি বদ্ধ করে নিল, মুখ কাঠিন্য ভাব ধারণ করেছে। চোখ দিয়ে মনে হয় আগুন বের হয়ে আসবে। মেহরাব ইশারায় তিয়াসকে কিছু বলল। তিয়াস ওর ইশারা বুঝে বোনের চোখ মুছিয়ে কপালে চুমু দিয়ে বলল, তুই বাড়ি যা বনু, বাকিটা আমি সামলে নিল। আর কান্না করে না, তুই আমার ভালো বনু না। তানজিলাকে উদ্দেশ্য করে বলল, তানজিলা তুমি ওকে নিয়ে যাও। উৎসাহ যাওয়ার আগে কি মনে করে একবার মেহরাবের দিকে তাকিয়েছিল। মেহরাবের মুখে কাঠিন্যতা থাকলেও চোখ ছিল একদম শান্ত। এ যেন ঝড় আসার আগের পূর্বাভাস। মেহরাবের চাহনি উৎসার অন্তর আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। উৎসাহ মেহরাবের সেই চাহনি কোনোদিনও ভুলতে পারবে না। সেদিনের পর ইমন আর ওর দলকে আর কোথাও দেখা যায়নি। হুট করে একদিনের মাঝে সবাই কেমন উধাও হয়ে গিয়েছিল। উৎসাহ অবাক হয়েছিল সেই ঘটনায়। ভেবেছে তিয়াস হয়তো কিছু বলেছে ওদের। উৎসাহ ভাবনা থেকে বেরিয়ে এলো। ফট করে উঠে দাঁড়িয়ে বলল, আমি ও বাড়ি যাচ্ছি, তুই আম্মুকে বলে দিস। গড় গড় করে কথাগুলো বলেই সামনের দিকে হাঁটা দিল। তানজিলা ওর পিছে পিছন গেল। দেখ উৎসাহ, মাথা ঠান্ডা কর। ওই লোকটার সব কথা বিশ্বাস করছিস কেন? উৎসার কাট কাট জবাব, ইমনদের ঘটনা তো তুই জানিস, তারপরও কিভাবে বলছিস? সেদিন দেখেছিলি রনিকে উনি কিভাবে মেরেছিল। উনি সত্যি একটা সাইকো। তানজিলা বারবার ওকে বুঝিয়ে চলেছে। উৎসাহ সেসব কানেও নিচ্ছে না। দেখ উৎসাহ, মাথা ঠান্ডা করে ভাব। দরকার পড়লে ভাইয়ার সাথে ঠান্ডা মাথায় কথা বল। তাও কারো কথা কানে নিস না। কারো কথা শুনে সুন্দর সম্পর্কটা শেষ করিস না। এখন তুই বাড়ি চল, ভাইয়া রাতে এসে তোকে নিয়ে যাবে। মেজাজ খারাপ করিস না তানজিলা, তোকে যেটা বলেছি সেটা কর। উৎসাহ পার্ক থেকে বেরিয়ে সোজা মেহরাবদের বাড়ির দিকে রওনা হলো। ওর যাওয়ার দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল তানজিলা। এখন কি হবে আল্লাহই ভালো জানে। উৎসাহকে ও ভালো করেই জানে। রেগে গেলে উৎসাহ ঠান্ডা মাথায় কথা বলার মেয়েই না। কি করবে, কি হবে তানজিলার জানা নেই। পার্কের বেঞ্চে আয়েস করে বসল রিয়াদ। ঠোঁটের কোণে ক্রূর হাসি। হাসি আরো কিছুটা চড়া করে বলে উঠল, মেহরাব তুই আমার কাছ থেকে আমার শিকার কেড়ে নিয়েছিস। তুই কি ভেবেছিস আমি তোকে শান্তিতে থাকতে দিব? ওহু, আমি এর বদলা নিয়েই ছাড়ব। আগুন ধরিয়ে দিয়েছি, এখন এই আগুন দ্বিগুণ হয়ে তোর ওপর পড়বে। তুই ধ্বংস হবি খুবই শীঘ্রই। তোকে আমি শান্তিতে সংসার করতে দিব না। রাতের আকাশে এক জটলা কালো মেঘদল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। কালো মেঘেদের আনাগোনায় চন্দ্র ততক্ষণে নিজেকে আড়াল করে ফেলেছে। কালো আধার সাথে কৃষ্ণ বর্ণ মেঘেদের ভিড়ে চন্দ্র হারিয়েছে নিজের উজ্জ্বলতা, নিজের স্থায়িত্ব। চন্দ্রের কিরণও আজ সকল আধারকে কাটিয়ে উঠতে পারছে না। সকল শত্রু যখন একজোট হয়ে বাসা বাঁধে তখন প্রতিপক্ষের কিছুই করার থাকে না। নিরুপায়ের মতো চেয়ে দেখা ছাড়া সত্যি কি কিছু করার থাকে না। নাকি চাইলে সকল বাধা বিপত্তি পেরিয়ে আসা যায়। উৎসাহ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মনের কোণে জমেছে এক রাসঘৃণা। মেহরাব এতটা খারাপ? উৎসাহ জানতো ছেলেটা মারামারি করে, গুন্ডামি করে বেড়ায়, তাই বলে খুনি। মেহরাব ওর সাথে কেন করলো এমনটা? উৎসাহ তো ওর কোনো ক্ষতি করেনি। তাহলে কেন করলো এমনটা? এতগুলো মানুষের সামনে ওর বাবার মান সম্মান কেন ধুলায় মেশালো? কেনই বা এত বড় নাটক সাজালো? এর পিছনের কারণ কি? উৎসার জানা মতে এমন কোনো কারণ নেই যার জন্য মেহরাব এমন ঘটনা ঘটাতে পারে। নিজেই রিয়াদকে কিডন্যাপ করে নিজেই হিরো সেজে উৎসাকে বিয়ে করছে। উৎসার প্রতি এত দয়া তাকে কে দেখাতে বলছে? উৎসার মাথায় ঘুরপাক খাচ্ছে ইমন নামের ছেলেটার কথা। মেহরাব কিভাবে পারল একটা মানুষকে প্রাণে মেরে ফেলতে? ওর কি একটাবারের জন্য বুক কাঁপেনি? কোনো মায়ের বুক খালি করতে বিবেকে বাঁধেনি? কতটা নৃশংস, ভয়ঙ্কর মানুষটা ভেবেই উৎসার গায়ে কাঁটা দিয়ে উঠল। কই কখনো তো উৎসার ওকে দেখে এমনটা মনে হয়নি। শেষ মেশ কিনা একটা খুনি জুটল উৎসার কপালে। এত খারাপ কি ওর সাথেই হওয়ার ছিল? কই উৎসাহ তো কখনো কারো ক্ষতি করেনি, তাহলে ওর সাথে কেন এমন হলো? বেচারির মাথায় জেকে বসেছে এক রাস প্রশ্নের ঝুলি। উৎসার ভাবনার মাঝে ঘরে প্রবেশ করল কেউ। উৎসাহ সেদিকে পাত্তাও দিল না। ও ভালো করেই জানে মেহরাব এসেছে।
এর ছাড়া অন্য কেউ এত রাতের রুমে আসবে না। উৎসাহ গম্ভীর হলো। কাঠিন্য মুড়িয়ে নিল নিজেকে। আজকে মেহরাবকে ওর সকল প্রশ্নের উত্তর দিতে হবে। কেন ও এমনটা করল? কি ক্ষতি করেছে উৎসাহ ওর? কেন ওর জীবনটা নিয়ে এমন ছিনিমিনি খেলল? কোনই বা তার হিরোগিরি দেখানো। মেহরাব ক্লান্ত পায়ে রুমে ঢুকে আশেপাশে উৎসাকে খুঁজল। রুমে না পেয়ে ওয়াশরুমে খুঁজল, তাও না পেয়ে ডাকা শুরু করল। বউ, ও বউ কোথায় তুমি? এদিকে এসো। উৎসাহ শুনেও জবাব দিল না। মেহরাব ডেকেও উৎসার জবাব না পেয়ে হাতে থাকা কোট বিছানায় ছুঁড়ে ফেলে দিল। শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল ব্যালকনিতে। উৎসাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন ছুড়ল। তুমি এখানে? আমি ডাকছি সাড়া দিচ্ছ না কেন? উৎসাহ উত্তর দিল না। মেহরাব কাছে এগিয়ে আসলো। উৎসার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক দেওয়ার জন্য হাত বাড়িয়ে বলতে লাগলো, বাহ, আজকে আমার বউটা দেখি ভালো হয়ে গেছে। কোনো কথা ছাড়াই একা একা চলে এসেছে। তুমি আমাকে আগে বলবে না তুমি চলে আসবে, তাহলে আমি সোজা তোমার কাছে চলে আসতাম। আমায় এতটা ঘুরতে হতো না। উৎসাহ এবারও জবাব করল না। চুপচাপ সরে গেল। মেহরাব ওকে চুপ থাকতে দেখে নিজেই বলল, কাহিনী কি বউ? আজ এত ভালো হয়ে গেলে যে? জামাইয়ের প্রতি ভালোবাসা জেগে উঠল নাকি? আজ আমার বলার আগেই চলে এলে। প্রতিদিন তো ব্ল্যাকমেইল করে আনতে হয়, তাহলে আজকে একা একাই চলে এলে যে? আর আমি না তোমাকে বলেছি একা একা বের হবে না, আমি এসে নিয়ে যাব? উৎসাহ তাও জবাব দিল না। মেহরাবের এবার খটকা লাগলো। উৎসার আরো কাছে এসে জড়িয়ে ধরতে নিয়ে বলল, কি ব্যাপার বউ? এমন রেগে বম হয়ে আছো কেন? সকাল থেকে এই পর্যন্ত চুমু না পেয়ে এভাবে কেউ রাগ দেখায়? সোজাসুজি বললেই তো হয়। কাছে এসো, ঝটপট চারটে চুমু দিচ্ছি, তাও রাগ করে থাকে না বউ। মেহরাব জড়িয়ে ধরতে নিলে উৎসাহ ওকে আটকে দেয়। হাত দিয়ে থামিয়ে দিয়ে বলে, ব্যাস, কাছে আসবেন না আমার। আপনি ওই অপবিত্র হাত দিয়ে ছোবেন না আমায়। আপনি একটা খুনি মিস্টার মেহরাব। হিংস্র জানোয়ারের চেয়েও বেশি হিংস্র আপনি। আপনি একটা খুনি, খুনি আপনি। আমার থেকে দূরে থাকুন আপনি, প্লিজ। মেহরাব থমকে গেল উৎসার কথা শুনে। ও রীতিমতো অবাক হয়েছে। টাস্কি খেয়ে বেচারা ধপ করে বসে পড়ল পাশে রাখা চেয়ারে। উৎসাহ এসব কি বলছে? ও আবার কাকে খুন করল? কি বললে? আমি খুনি? কাকে খুন করেছি আমি? উৎসাহ হা করে হেসে ফেলল। হাত তালি দিয়ে হাসতে হাসতে বলল, বাহ মিস্টার মেহরাব মির্জা, আপনি তো ভালোই অ্যাক্টিং করতে পারেন। প্রফেশনাল অ্যাক্টর নাকি? হেয়ালি করো না উৎসাহ। আগে বলো আমি কাকে খুন করেছি। উৎসাহ ঝাঁচালো কণ্ঠে বলল, কেন ভুলে গেলেন ইমন নামের ছেলেটার কথা? মেহরাব উৎসার কথার মানে বুঝতে না পেরে বলল, কোন ইমন? কার কথা বলছো তুমি? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? সি ইমন যে স্কুলের সামনে আমাদের গলির মোড়ে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করত। একদিন আমাকে আর তানজিলাকেও বাজে কথা শুনিয়েছিল। মুহূর্তে মেহরাবের চোখ রক্তিম বর্ণ ধারণ করল। হাত মুষ্টিবদ্ধ করে নিল। দাঁতের দাঁত চেপে বলল, ওর শাস্তির দরকার ছিল। ওর যেটা করেছে সেটার বিপরীতে ওর মৃত্যুই অনিবার্য ছিল। ওর মতো কীর্তের বেঁচে থাকার অধিকার নেই। শুক্রিয়া আদায় করো যে আমি ওকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াইনি, এটাই অনেক। উৎসার গা শিউরে উঠল। কি সাংঘাতিক কথাবার্তা! উৎসার মাথা চক্কর দিয়ে উঠল। উৎসাহ বলল, আপনি একটা সাইকো। খুনি আপনি। মেহরাব আয়েস করে বসল। আয়েসি ভঙ্গিতে বলল, এগুলো শুনতে শুনতে অভ্যস্ত আমি। নতুন কিছু বলো। আপনি চিটার, বাটপার, মুখোশধারী অভিনেতা আপনি। কি নিদারুণ অভিনয় ক্ষমতা আপনার! মেহরাব হাই তুলতে তুলতে বলল, কারণ বলো। অযথা মাথা খাটিয়ে ভাবতে পারবো না আমি। উৎসাহ তেতে উঠল। এত কিছু করেও তার কি সুন্দর আয়েসি ভঙ্গি! খাপ ছাড়া ভাব। উৎসার গা পিত্তি জ্বলে উঠল। মেহরাবের কাছে এসে এক টানে দাঁড় করিয়ে শার্টের কলার ধরে ঝাঁকিয়ে বলা শুরু করল, কেন আপনি আমার সাথে এমনটা করলেন? বিয়ের দিন রিয়াদকে কিডন্যাপ করে আমার বাবার মান সম্মান ধুলোয় মিশালেন। অতঃপর নিজেই হিরো সেজে এসে আমায় বিয়ে করলেন। এসব করে নিজেকে হিরো প্রমাণ করতে চাইছেন আপনি। এসব করে কি লাভ আপনার? কেন আপনি আমার সাজানো গোছানো জীবনটাকে এভাবে এলোমেলো করে দিলেন কেন? দয়া দেখাতে চেয়েছিলেন আমার ওপর।
কেন এগুলো করেছেন আপনি? মেহরাব দাঁতে দাঁত চেপে বলল। স্বামীর কলারে হাত দিতে হয় না জানো না? এতটা অভদ্র হলে থেকে। আর রইল ওই রিয়াদের কথা। এগুলো কি ও নিজের মুখে তোমায় বলেছে? হ্যাঁ। মেহরাব দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল। শালার যে পাখা গজিয়েছে সেটা আগেই খেয়াল রাখা উচিত ছিল। তাহলে এত দূর আসতো না বিষয়টা। শালাকে টাইট দিতে হবে। মুখে বলল। তুমি ওর কথা বিশ্বাস করে নিলে। যেই ছেলেটা বিয়ের দিন না এসে তোমায় অপমান করলো তুমি তার কথা বিশ্বাস করে নিজের হাসব্যান্ডের কাছে জবাব চাইছো। বিশ্বাস করেছি কি করিনি সেটা পরের বিষয়। আমি আপনার কাছে সত্যিটা জানতে চাই। একটা মানুষ এমনি এমনি তো কোনো কারণ ছাড়া এগুলো বলবে না, তাই না? আর যদি তিনি মিথ্যা বলে তাহলে আমি তাকে জেলের ভাত খাওয়াবো, আপনি শিওর থাকেন? এখন সত্যিটা বলুন। মেহরাব ঘাবড়ে গেল। উৎসাহ যে বিষয়টা এত সিরিয়াসলি নিবে কে জানত। রিয়াদকে জেলের ভাত খাওয়াতে পারলে ওকে যে কি করবে সেটাই ভাবছে মেহরাব। একবার আর চোখে বউয়ের দিকে তাকালো। বউ রণমূর্তির রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। এদিক থেকে ওদিক হলেই সোজা গর্দান যাবে। কি হলো উত্তর দিচ্ছেন না কেন? উৎসাহ এবার ধমকে উঠল। মেয়েটার সাহস তো কম না, ওকে ধমকাচ্ছে। মেহরাব খাপ ছাড়া ভাব নিয়ে বলল। বিয়ের দিন যেটা দেখেছ সেটাই সত্যি। উৎসাহ গর্জে উঠল। মিথ্যা। মিথ্যা কথা বলছেন আপনি। আমি যে মিথ্যা কথা বলছেন তার প্রমাণ কি? আর আমার কি খেয়ে দে কাজ নেই নাকি? আমি রিয়াদ নাকি যেন নাম ছেলেটার? আমি কেন ওকে কিডন্যাপ করতে যাব? উৎসাহ ফুঁসে উঠল। ব্যস্ত হাতে পাশে থাকা ফোনটা তুলে নিল। কিছু একটা খুঁজছে মেয়েটা। অবশেষে পেয়ে যেতুই মেহরাবের চোখের সামনে ধরল। মেহরাব উৎসাহ চোখের সামনে ফোন ধরলে ভালো করে দেখল। এগুলো তারই পাঠানো হুমকি বার্তা। এরপরও বলবেন আপনি কিছু করেননি? আপনি সাধু পুরুষ। মেহরাব হাই তুলল। এমন ভাব করল যেন ও কিছু দেখেইনি। কপালে ভাঁজ ফেলে বলল। এই সামান্য মেসেজ কি প্রমাণ করে আমি রিয়াদকে কিডন্যাপ করেছি? কি হলো বলো? উৎসাহ ফের মেহরাবের কলার চেপে ধরে বলল। নাটক করবেন না মিস্টার মেহরাব। এগুলো যে আপনিই করেছেন সেটা আমি জানি। এখন ভং ধরে কোনো লাভ নেই। সত্যিটা বলুন। মেহরাব উৎসার হাত থেকে নিজের কলার ছুটাতে ছুটাতে বলল। দেখো উৎসাহ, তুমি যেগুলো করছো এগুলোকে অভদ্রতা বলে। কলার ছাড়ো আমার হাজবেন্ড এর কলার ধরা, এগুলো কোন ধরনের অভদ্রতা? উৎসাহ এতক্ষণের সামলে রাখা রাগ আর কন্ট্রোল করতে পারল না। এতক্ষণ ভিতরে থাকা সকল রাগ বেরিয়ে আসতে চাইল। উৎসাহ নিজেকে সামলাতে ব্যর্থ হল। চেঁচিয়ে বলে উঠল। ফাইজলামো শুরু করেছেন আপনি আমার সাথে? আমার জীবনটা আপনার কাছে জোকস? মজা পেয়েছেন? আমি আপনার কোনো ক্ষতি করেছি? করিনি তো, তাই না? তাহলে কেন এমন করলেন আমার সাথে? আমি তো আপনাকে আমার জীবনে চাইনি। কেন জোর করে আমার জীবনে এলেন? কোনই বা তছনছ করে দিলেন সবকিছু। কী সমস্যা আপনার? মেহরাব এতক্ষণ শান্ত থাকতে চাইলেও এই মুহূর্তে সেটা আর সম্ভব হলো না। মেয়েটা সকল বাধ অতিক্রম করে ফেলেছে। ও বারবার নিজেকে সামলাতে চেয়েছে, ভেবেছে উৎসাহ যেন ভয় না পায় এমন আচরণ করবে না। কিন্তু সেটা আর সম্ভব হলো না। মেহরাব উৎসার বাহুর শক্ত করে চেপে ধরে বলল। আমার সবচেয়ে বড় সমস্যা তুমি। শুধু তুমি। উৎসাহ আওড়ালো। আমি? হ্যাঁ তুমি। তুমি আস্ত সমস্যা। কে বলেছিল আমায় নিজের মায়ে ফেলতে? আমাকে উন্মাদনা বানাতে? আমি তো ভালোই নিজের জীবনে নিজের মতো ছিলাম। এক মুঠো বসন্ত নিয়ে কেন এসেছিলে আমার জীবনে? আমি তো তোমার কাছে যেতে যাইনি। ঝড়ের মতো আমার জীবনে প্রবেশ করে এলোমেলো করে দিয়েছিলে আমায়। আমার নিজের থেকে আমার আমিটাকে কেড়ে নিয়েছিলে তুমি। তোমার যন্ত্রণায় ঠিকমতো ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না, পড়ায় মন বসাতে পারতাম না। আমার সকল শান্তি এক নিমিষে কেড়ে নিয়েছিলে। কেন আমার কিশোর বয়সে আমায় ঘায়েল করেছিল? একটু আগে বললে আমি তোমার ক্ষতি করেছি। আদতে তো তুমি আমার ক্ষতি করেছ। আমার সব কিছু কেড়ে নিয়েছ। একটু একটু করে ধ্বংস করেছ আমায়। কই, আমি তো একবারও তোমার নামে অভিযোগ তুলিনি। আমার শান্তিতে বেঁচে থাকাটাই তুমি কেড়ে নিয়েছিলে। ভালোবাসার অনলে পড়েছি বহুবার, তবুও তোমায় বলতে পারিনি। এই কষ্টের মানে বোঝো। তুমি কাউকে ভালোবাসো কিন্তু তাকে কিছু বলতে পারছো না, উল্টো অপর পাশের ব্যক্তি তোমায় ঘৃণা করে।
কখনো ভেবে দেখছো অনুভূতিটা কেমন হয়? দম বন্ধ হয়ে আসে। তুমি বুঝবে না। মেহরাব থামল। উৎসাহ থমকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহরাবের দিকে। মেহরাব পুনরায় বলা শুরু করল। হ্যাঁ, আমি রিয়াদকে হুমকি দিয়েছি। বিয়ের দিন ওকে কিডন্যাপ করেছি, বেশ করেছি। এত বছর ভালোবাসেছি কি এমনি এমনি? নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেওয়ার মতো ছেলে আমি না। নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিয়ে দেবদাসের মতো পথে পথে ঘুরতে পারবো না আমি। আমি নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত যেতে পারি, এমনকি চিনিয়েও নিতে পারি। এবং আমি সেটাই করেছি। এখন তুমি আমার, শুধুই আমার। আমার থেকে এক চুল পরিমাণ দূরে যেতে দিব না তোমায়। এতে যা কিছু হয়ে যাক। বুঝেছ তুমি? উৎসাহ থ হয়ে তাকিয়ে রইল মেহরাবের দিকে। ওর পিছনে এত কিছু হয়ে গেল আর ও জানতেই পারল না। মেহরাব ওকে ভালোবাসে। আর যাই হোক, মেহরাব ওকে ভালোবাসতে পারে না। নিজের জেদের জন্য নিশ্চয়ই লোকটা মিথ্যা বলছে। উৎসাহ মেহরাবের হাত থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, আপনার সাথে থাকা যায় না। আপনি একটা খুনি, সাইকো। আমি কালই বাড়ি চলে যাব। মেহরাব আরো শক্ত করে চেপে ধরে বলল, বাড়ির বাহিরে এক পা দিলে ঠ্যাং ভেঙে ফেলবো বলে দিলাম। এরপরও যদি তুমি বের হও তাহলে সম্পূর্ণ দায় তুমি থাকবে। আমার অবশ্য খোড়া বউকলে নিয়ে ঘুরতে সমস্যা নেই। উৎসাহ ব্যথা পাচ্ছে। মেহরাবের আঙ্গুল যেন ওর বাহুতে ডেবে গেছে। ছাড়ুন, লাগছে আমার। তোমার তো শরীরে লাগছে। আমার যে মনে লেগেছে সেই বেলায়। শরীরের ব্যথা তো একটা সময় চলে যাবে, কিন্তু মনের ব্যথা, তার কি হবে? উৎসাহ মেহরাবের চোখে চোখ রেখে প্রশ্ন ছুড়ল, এই আপনার ভালোবাসার নমুনা? মেহরাব সাথে সাথে উৎসাহকে ছেড়ে দিল। গভীর চোখে তাকালো উৎসার চোখে। অন্যরকম কণ্ঠে বলল, মেহরাব মির্জার ভালোবাসা বোঝার ক্ষমতা তোমার নেই মেয়ে। তুমি তো ব্যস্ত তার ত্রুটি খুঁজতে। তার ভালোবাসা তুমি বুঝবে কি করে? গধূলি বিকেলে আকাশে ক্লান্ত মেঘেদের খেলা চলছে। পেজো মেঘেদের দল পুরো আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। একটু পর পর দলে দলে পাখি উড়ে যাচ্ছে তাদের নীড়ে। আপন মানুষের অপেক্ষার অবসান ঘটাতে ফিরে যাচ্ছে আপন বাসায়। তবে মেহরাবের মাঝে সেই তারা নেই। ও এক মনে বিশাল আকাশের নিচে বসে রয়েছে। আস্তে করে গা এলিয়ে দিল মাঠের সবুজ ঘাসের ওপর। দুহাতের অপর মাথা এলিয়ে বিশাল বিস্তৃত আকাশ পানে দৃষ্টি ঠেকাল। যেন ক্লান্ত পথিক এক মুঠো স্বস্তির আশায় পথ চেয়ে বসে আছে। ছেলেটার মাঝে না আছে তারা, আর না আছে ভাবাবেগ। কেমন অনুভূতি শূন্য তার আখিদয়। কথায় আছে, প্রিয় মানুষটার থেকে অবহেলা পেতে পেতে মানুষ পাথর হয়ে যায়। তার মাঝে অনুভূতি নামক কিছুই আর অবশিষ্ট থাকে না। মেহরাবে হয়েছে সেই অবস্থা। ক্লান্তিতে শরীর ছেড়ে দিয়েছে। এখন আর কিছুই তাকে স্পর্শ করছে না। প্রেয়সীর বারবার তাকে ভুল বোঝা, ছেড়ে যাওয়া আর মেনে নিতে পারছে না ছেলেটা। মেয়েটা কেন বোঝেন না মেহরাব তাকে এতটা ভালোবাসে? মেহরাব কি করেনি ওর জন্য? এই এত পাগলামো, উন্মাদনা, বেয়ারা জীবনের সমাপ্তি ঘটিয়ে লাইফ নিয়ে সিরিয়াস হয়েছে, তাও মেয়েটা রীতিমতো তাকে অবজ্ঞা করে যাচ্ছে। মেহরাব চেয়েছে তাকে আঁকড়ে ধরে বাঁচতে। কিন্তু মেয়েটা একবারের জন্য ওকে বোঝেনি আর না চেয়েছে বুঝতে। বারবার দূরে ঠেলে দিয়েছে অবহেলায়। মেহরাব এবার পণ করেছে কোনো মতেই উৎসার কাছে ফিরবে না। মেয়েটা বুঝুক তার শূন্যতা। ওর শূন্যতাও যদি উৎসাকে না ভাবায় তাহলে হয়তো দুজনের পথ আলাদা হয়ে যাবে। জোর করে আটকে রাখা যায়, তবে ভালোবাসা পাওয়া যায় না। কবি বলেছেন, ভালোবাসলে তাকে মুক্ত পাখির ন্যায় উড়তে দেও। যদি সে ফিরে আসে তাহলে তোমার, আর না আসলে। মেহরাবের বুকে মোচড় দিয়ে উঠল। দম আটকে আসা অনুভূতি। কিন্তু ওর কিছুই করার নেই। উপরোক্ত বাক্যটির অর্থ মেহরাব হারে হারে বুঝতে পারছে। ও এতদিন জোর করে উৎসাকে নিজের কাছে রাখতে চেয়েছে, আঁকড়ে থাকতে চেয়েছে। তবে এখন আর না। মেয়েটা নিজে থেকে না আসলে মেহরাব কখনোই তার কাছে ফিরবে না। আর না প্রেয়সীর প্রতি দুর্বল হবে। ভালোবেসেছে, ভালোবাসে এবং ভালোবেসে যাবে চিরকাল। তবে জোর করে নয়। মেহরাবের বুকে চিলের দীর্ঘশ্বাস বের হলো। উৎসাহ ওকে ভালোবাসেনি আর না ওকে বুঝেছে। যদি মেয়েটা ওকে ভালোই বাসত তবে ভুল বুঝত না। ওর ভালোবাসার গভীরতা বোঝার চেষ্টা করত। মেহরাবরের ভালোবাসার গভীরতা মেপে এই বুকেই লুটোপুটি খেত। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন।
গত 2 দিন যাবৎ মেহরাব বাড়ি যায় না। বাড়ির কোনো খবরই তার কাছে নেই বললেই চলে। সেই যে বেরিয়েছে কারোর সাথে যোগাযোগও করেনি। ফোন বন্ধ করে রেখেছে। আপাতত কাছের এক বন্ধুর বাসায় আছে। বন্ধুকেও বলে দিয়েছে তার খবর কাউকে না জানাতে। তবে সে এটা জানে উৎসা বাড়িতে নেই। ও বেরিয়ে আসার কতক্ষণ পরেই বেরিয়েছে। বলে গেছে বাবার বাড়ি যাচ্ছে। সালেহা বেগমও মানা করেনি। মেহরাব বিস্তৃত আকাশ পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আমায় কখনোই ভালোবাসনি বউ, আর না বুঝেছ। অবহেলায় রেখেছ দূরে দূরে। কখনো দূরে সরে গেলে কেঁদেও কুল পাবে না। তখন মনে হবে এই পৃথিবীতে মেহরাব মির্জা নামক এক উন্মাদ ছিল যে তোমাকে এক বুক ভালোবেসেছিল। আমার মতো ভালো তোমায় আর কেউ বাঁচতে পারবে না, কেউ না। দেখে নিও, বিগত 2 দিনে ঠিক মতো খাওয়া দাওয়াও করেনি মেহরাব। জীবনটা হুট করে কেমন বদলে গেল। আধো আধো খুনসুটিময় জীবনটা বিষাদে রূপান্তরিত হলো এক নিমিষেই। মেহরাব তো উৎসাকে কখনোই জোর করেনি। চেয়েছিল মেয়েটা নিজে থেকে এগিয়ে আসুক, তাকে একটু হলেও ভালোবাসুক। কিন্তু সেটা হলো না। সেই অপ্রিয়ই রয়ে গেল। চিরজীবন কি তবে তাকে অপ্রিয় হয়েই কাটাতে হবে? পাবে না প্রেয়সীর একটুখানি ভালোবাসা, প্রিয় হবার সুযোগ। মেহরাবের কাছে একটা প্রশ্নের উত্তরও নেই। বুকে চিরে কবেও হাহাকার আর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বিগত 2 দিন ঘুমও হয়নি। হবে কি করে? শূন্য বুকে প্রেয়সীর হাহাকার তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সারা রাত এপাশ ওপাশ করেও ঘুমাতে পারেনি। ক্লান্তিতে চোখ বুঝে আসছে। মেহরাব ক্লান্তিতে চোখ বুজে ফেলল। তলিয়ে গেল ঘুমের দেশে। এম। বিগত 2 দিন উৎসার মনে হলো কেমন ঘোরের মাঝে কেটে গেল। কিছুই বুঝতে পারল না। মনে মনে কিছুটা খুশিও হলো। এখন সে মুক্ত। মুক্ত পাখির ন্যায় জীবনটাকে উপভোগ করবে। মেহরাব নামক সাইকোটা আর তাকে আটকে রাখতে পারবে না। উৎসাহ ভেবে নিয়েছে ও আর কখনোই ও বাড়িতে ফিরে যাবে না। বিগত 2 দিন ভালোই গেছে তার। সকাল বেলায় কলেজে গিয়েছে। কলেজ থেকে এসে ঘুমিয়েছে। বিকেলে ভাইয়ের সাথে খুনসুটি, তানজিলার সাথে কলে আড্ডা, রাতে একটু পড়তে বসেছে, ব্যাস এভাবে কেটে গেছে 2 দিন। বাবা মা ভাইয়ের আদরে সে দিব্যে আছে। যেদিন এসেছিল সেই দিন অবশ্য তনয়া বেগম জিজ্ঞেস করেছিল, কিরে জামাই বাবা কোথায়? উৎসাহ কপাল কুঁচকে জিজ্ঞেস করেছিল, আমি এসেছি এতে খুশি হওনি? না না, খুশি তো হয়েছি কিন্তু মেহরাব আসেনি। উৎসাহ জিভে দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। না চাইতেও তাকে মিথ্যা কথা বলতেই হবে। তনয়া বেগমকে সত্যিটা জানতে দেওয়া যাবে না। তারা যে দেখে শুনে মেয়েকে একটা সাইকো খুনির হাতে দিয়েছে সেটা জানলে তারা কষ্ট পাবে। না, উনি কাজে ব্যস্ত, তাই আমি একাই এসেছি। এরপর আর কেউ কিছু জিজ্ঞেস করেনি। উৎসাহ পড়ছিল। এমন সময় রুমে প্রবেশ করে তিয়াস। উৎসার মাথায় গাঁটটা মেরে বলে, কিরে পেতনি কি করছিস? উৎসাহ মাথা ডলতে ডলতে এক প্রকার ঝাড়ি দিয়ে বলল, দেখছো না পড়ছি? কানা হয়ে গেলে নাকি? তুই নিজে থেকে পড়ছিস, তাও আমায় মানতে হবে। না মানলে নাই। কি বলতে এসেছো সেটা বলে বিদায় হও। তোর ঘরে আমি থাকতে আসিনি, জরুরি কাজেই এসেছি। মেহরাবের সাথে তোর কথা হয়েছে। উৎসাহ ঘাবড়ে গেল। ভাইকে এখন কি জবাব দিবে? বিগত 2 দিনে মেহরাব ওকে একবারও কল দেয়নি। আর না ও দিয়েছে। লোকটা কল দিলেও ধরবে না বলে পণ করে বসেছিল। এখন তিয়াসকে সেটা বলবে কি করে? আসলে কালকের রাতের পর ওনার সাথে আমার কথা হয়নি। উনি নাকি আজকে ব্যস্ত থাকবে তাই আমিও আর কল দেইনি। বিকেল থেকে ওকে কল দিয়ে যাচ্ছি, বেটার ফোন ধরার নামই নেই। ওর সাথে আমার জরুরি কথা ছিল। তোকে ফোন দিলে বলিস আমার সাথে যোগাযোগ করতে। উৎসাহ মাথা নেড়ে সাইজ জানালো। তিয়াস রুম থেকে বেরিয়ে গেল। উৎসাহ ওর যাওয়ার দিকে তাকিয়ে ফুস করে দম ছেড়ে বলল, বজ্জাত বেদা এখনও আমায় শান্তি দিবে না। এম। কেটে গেল আরো 3টে দিন। উৎসার কাছে মেহরাবের কোনো খবর নেই। আর না ইচ্ছে আছে খবর নেওয়ার। কিন্তু ও অবাক হয়েছে এতদিনেও মেহরাবের কাছ থেকে কোনো কল না পেয়ে। লোকটা তো ওকে এতদিন বাবার বাড়ি থাকতে দেওয়ার মতো মানুষ না। ওকে হুমকি থামকি দিয়ে নিয়ে যেত। তাহলে কি কিছু হলো মানুষটার? উৎসাহ বাজে চিন্তা মাথা থেকে বের করে দিল। এমন সময় পাশে থাকা ফোন বিকট শব্দে বেজে উঠল।
আচমকা এমনটা হওয়ায় উৎসাহ ভয় পেয়ে গেল। নিজেকে সামলে ফোন ধরতেই দেখল রিনির কল। এই সময়ে রিনির কল দেওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। উৎসাহ ফোন রিসিভ করে কানে নিল। কুশল বিনিময় করে প্রথমেই রিনির প্রশ্ন, মেহরাব কোথায় জানিস বনু? ওর সাথে তোর কথা হয়েছে। উৎসাহ হয়ে গেল। রিনি ওকে এই কথা জিজ্ঞেস করবে ভাবেনি। কি উত্তর দিবে এখন? তোতলানো কণ্ঠে বলল, কেন? উনি বাড়ি যাননি? রিনি তড়িৎ গতিতে জবাব দিল, না, উই যাওয়ার পর একদিনও বাড়ি আসেনি। আর না ফোন রিসিভ করছে। আমি, তোর ভাইয়া, মা, বাবা সবাই চিন্তিত। এতবার করে কল দিচ্ছি, বারবার ফোন বন্ধ বলছে। ছেলেটা তো এমন করার মানুষ না। উৎসাহ কি জবাব দিবে বুঝতে পারছে না। রিনি পুনরায় জিজ্ঞেস করল, মেহরাবের সাথে তোর কথা হয়েছে? তোদের বাড়ি গেছে? এতদিন হয়ে গেল তুইও আসছিস না। উৎসাহ থতমত খেয়ে গেল। জবাবের কোঠা শূন্য ওর। কিছুই বলার মতো নেই। কি হলো বল? আসলে এ বাড়ি আসার পর থেকে আমারও ওনার সাথে কথা হয়নি। উনিও কল দেয়নি আর আমিও না। তোদের বাড়িও যায়নি। উৎসাহ মিনমিনে কণ্ঠে জবাব দিল, না। কি বলছিস? মাথা ঠিক আছে তোর? মেহরাব তো একটা দিনও তোকে ছেড়ে থাকতে পারে না। সেখানে 5 দিনে ও তোকে কলও দেয়নি আর না তোদের বাড়ি গিয়েছে, কিভাবে সম্ভব এটা? উৎসাহ জবাব দিল না। উৎসাহকে চুপ থাকতে দেখে রিনি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তোদের মাঝে আবার কিছু হয়েছে? উৎসাহ তাও জবাব দিল না। রিনি পুনরায় জিজ্ঞেস করল, ঝগড়া করেছিস দুজন? উৎসাহ তাও চুপ। এবার আর শান্ত থাকতে পারল না রিনি। উত্তেজিত কণ্ঠে বলল, প্লিজ উৎসাহ, কি হয়েছে আমাকে খুলে বল। মেহরাব কখনো এতগুলো দিন কাউকে কিছু না বলে বাড়ির বাহিরে থাকার ছেলে না। এর বাড়িতে আসার পর আমি ওকে কখনো এমন করতে দেখনি। প্লিজ পুরো ঘটনা বল আমায়। উৎসাহ দম নিল। একে একে খুলে বলল সকল ঘটনা। রিনি তাজ্জব বনে গেছে। এত কিছু ঘটে গেছে আর ও কিছুই জানে না। উৎসাহ কান্না করতে করতে বলল, উনি একটা খুনি আপু। সাইকো উনি। ওনার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। ওনার জন্য আমি কোথাও যেও পারি না, ঠিক মতো বাবার বাড়িও থাকতে পারি না। ওনার টর্চারে অসহ্য হয়ে উঠেছি আমি। এটা অত্যাচার না উৎসাহ, এটা ভালোবাসা। উনি আমায় একটুও ভালোবাসে না। ভালোবাসলে এভাবে বন্দি করে রাখতো না। একটা জলজ্যান্ত ছেলেকে মেরে ফেলেছে তোমার দেবর। উনি একটা খুনি। উৎসাহ বোঝার চেষ্টা কর, সবার ভালোবাসার ধরন এক না। কেউ ছেড়ে গিয়ে ভালোবাসে, কেউ আঁকড়ে ধরে। মেহরাব তোকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে। বেচারা প্রতিনিয়ত তোর ছেড়ে যাওয়ার ভয় তোকে ছাড়েনি। আর তুই কি না ওকে ভুল বুঝলি? তুমিও তোমার দেবরের সাইড নিচ্ছ। তোমরা কেউ আমায় বুঝলে না। উনি আমায় কখনো ভালোই বাসেনি। শোন, মেহরাব যদি তোকে ভালোই না বাসতো তাহলে তোকে খারাপ কথা শোনানোর জন্য একটা ছেলেকে মেরে ফেলতো না। তোকে কেউ কিছু বললেই তাকে আঘাত করতো না। তোকে সব সময় আগলে রাখতো না। আর না তোর বিয়ের দিন ওই কাণ্ড ঘটাতো না। তোকে আমি আগেই বলেছিলাম মেহরাব তোকে ভালোবাসে, ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে। সেই জন্যই তোকে হারানোর ভয়ে এত কাণ্ড ঘটিয়েছে। কিন্তু তুই বুঝলি না। আজ আমিও মেহরাবের মতো বলতে বাধ্য হলাম, তুই কখনো মেহরাবের ভালোবাসা বুঝিসনি। আর না ওকে বুঝতে চেষ্টা করেছিস। রিনি কল কেটে দিয়েছে। উৎসাহ ধপ করে বিছানায় বসে পড়ল। শেষ মেশ রিনি ওকে এগুলো বলতে পারল। ও কি সত্যি মেহরাবকে বোঝেনি? ওর ভালোবাসা বোঝেনি? এর মাঝেই রুমে প্রবেশ করল তিয়াস। রুমে ঢুকে সর্বপ্রথম কথা, মেহরাব কোথায় জানিস? ওর সাথে কথা হয়েছে তোর? উৎসাহ তেতে উঠল। ঝাড়ি মেরে বলল, তোমার বন্ধুর সব খবর নিয়ে কি আমি বসে থাকি? আমাকে জিজ্ঞেস করছো কেন? তিয়াস বোনের দিকে তাকালো। উৎসাহ হঠাৎ এভাবে রিয়েক্ট করার কারণ ও খুঁজে পাচ্ছে না। ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোদের মাঝে? তুই বাড়ি এসে বসো আছিস, ওদিকে মেহরাবের খবর নেই। দুজন ঝগড়া করেছিস? উৎসাহ তেজি কণ্ঠে বলে উঠল, ঝগড়া? তোমার খুনি বন্ধুর সাথে একসাথে থাকা যায়? খুনি, সাইকো একটা। তুমি ইচ্ছে করে বোনের সাথে নিজের বন্ধুর বিয়ে দিয়েছ তাই না? একবারও বিবেকে বাঁধেনি নিজের বোনের এত বড় ক্ষতি করতে। তিয়াস ঠাস করে চর বসিয়ে দিল উৎসার গালে। উৎসাহ হয়ে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। তিয়াস বলল, তুই কাকে খুনি বলছিস?
মেহরাবকে। ওর মতো ছেলে আরেকটা খুঁজে দেখাতে পারবি? ঠিক আছে, মেনে নিলাম ও খুনি। বল কাকে খুন করেছে ও? উৎসা চুপ। তিয়াস ধমক দিল। বল। উৎসা মিনমিনে গলায় বলল। ইমনকে। তুই জানিস ইমন সম্পর্কে? কতটুকু জানিস? জানিস কতটা জঘন্য ছেলে ছিল ও? মেহরাব ওকে মেরেছে তোকে এটা কে বলল? রিয়াদ। তিয়াস হাত মুষ্টি বদ্ধ করে ফেলল। দাঁতের দাঁত চেপে বলল। ওই হারাজাদার কথা বিশ্বাস করেছিস তুই? আরে ও নিজেই তো এক নাম্বারের খারাপ ছেলে। ইমন সেদিন তোদের বাজে কথা বলায় আমি, মেহরাব আমাদের গ্রুপের ছেলেরা মিলে ইমনকে মারছিলাম। মেহরাব রাগের মাথায় বলেছিল ওকে খুন করে ফেলবে। যদিও ইমনের অবস্থা তখন বেশি ভালো ছিল না। ইমন আমাদের হাত থেকে পালাতে বড় রাস্তার দিকে দৌড় দেয়। সেখানেই একটা বাসের সাথে ওর ধাক্কা লাগে। পরে হসপিটালে ভর্তি করলে 2 দিন থেকে মারা যায়। মেহরাব ওকে মারেনি। উৎসা বিস্মিত, স্তম্ভিত, কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে ও। তাও নিজেকে সামলে কোনো মতে বলল। বিয়ের দিন উনি রিয়াদকে কিডন্যাপ। উৎসা পুরোটা বলার আগেই তিয়াস আটকে দিল। বলল, আমি জানি সেটা ঘটনা। রিয়াদ ভালো ছেলে না। সেই জন্য মেহরাব ওকে হুমকি দিয়েছিল তোকে বিয়ে করতে রাজি না হতে। যদিও প্রথমে আমরা কিছুই জানতাম না। বিয়ের আগের দিন রিয়াদের আসল রূপ সম্পর্কে অবগত হই আমরা। তখনই আমরা প্ল্যান করি ওকে কিডন্যাপ করার। মেহরাবের সকল প্ল্যানই আমি জানি। বেস্ট ফ্রেন্ড আমি ওর। এক রিয়াদ খারাপ, 2 বাবা আমাদের কথা বিশ্বাস করবে না। ভোর হলেই আত্মীয়রা চলে আসবে। আমাদের হাতে শক্ত কোনো প্রমাণও ছিল না, যেটা আমরা বাবাকে দেখাবো। তাই এটা ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। আমি জানি মেহরাব তোকে ভীষণ ভালোবাসে, সেই জন্য ওর সাথে বিয়ের কথাটা আমি তুলেছি। মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় বাবাও ভেঙে পড়েছিল। এমনি হলে মেহরাবকে বাবা কিছুতেই মেনে নিত না। সব মিলিয়ে ভাই হিসেবে আমার মেহরাবকেই তোর জন্য বেস্ট মনে হয়েছে, তাই ওর সাথেই তোর বিয়ে দিয়েছি। উৎসাহ থমকে গেছে। ওর পিছনে এত কিছু হয়েছে আর ও সব কিছু সম্পর্কে জানেই না। তিয়াস দীর্ঘশ্বাস ফেলে বলল, মেহরাব ছেলেটা সত্যি তোকে অনেক ভালোবাসে। অনেক বেশি ভালোবাসে। ভাই হিসেবে আমি তোকে বলছি, মেহরাবের চেয়ে ভালো কেউ তোর জন্য হতে পারে না। আর না হবে। তিয়াস বোনের মাথায় হাত বুলিয়ে দিল। যাওয়ার আগে বিড়বিড় করে বলল, ছেলেটা কোথায় আছে কে জানে। যেখানেই আছে সুস্থ আছে তো চলবে।